হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, অবশ্যই শুনতে পাচ্ছ। আমরা অলরেডি 12 জন জাস্ট, আমাদের আরো কয়েকজন থাকার কথা, রাইট? জি স্যার। আমরা কি আরো ওয়েট করবো? অলরেডি 7 মিনিটস। ফার্স্ট আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি তো ওই যে গতকালকে কথা বললাম, লাস্টে যেটা হয়েছে স্যার, আমি ওটা প্রবলেম যেটা আমার উইন্ডার ছিল না, তো আমি যেটা করছিলাম যে আপনার ড্রাইভ থেকে ডাউনলোড করে ওটা হচ্ছে আবার অনলাইন এক্সট্রাক্টর দিয়ে এক্সট্রাক্ট করে অনেক মানে একটু লেন্দি প্রসেস ফলো করছিলাম, হয়তো বা বিটুইন কিছু একটা ঝামেলা হয়েছে ভিতরে। তো পরে আমি উইন্ডারে এখন ওই ইরফান ওর হেল্পে হচ্ছে উইন্ডারটা নিয়ে পরে যখন করছি এখন কোনো প্রবলেম হয়নি, ওটা ইনস্টল হয়েছে। আচ্ছা, ওকে। আর কেউ কি আসো যে ইনস্টল করতে পারো নাই? স্যার আমার প্যাচটা প্রবলেম করছে স্যার, ওটা রান হচ্ছে না। স্যার ড্রাইভ অ্যাক্সেস পাচ্ছি না স্যার। ড্রাইভ অ্যাক্সেস আসলে তোমাদের দুইজন আমাকে রিকোয়েস্ট করছিল আজকে পার্সোনালি মেইলে। সো আমি ওদেরকে বলবো তোমাদের অস্টের ইমেল দুইটা দিয়ে আমি অ্যাড করব ওখানে। একজন মেবি তোমার, আমি জাস্ট একটু দেখি, সুস্মিতা কর্মকার। জি স্যার। হ্যাঁ, তোমার অস্টের ইমেল আইডি আছে না? জি স্যার আছে। তুমি একটা কাজ করো, আমাকে একটু অস্টের ইমেল আইডি দাও, তোমাকে আমি ড্রাইভ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এখন। ওকে স্যার। আচ্ছা, সেন্ড করে দিও ইমেইলে। আর আরেকজন আছে যেটা, সেটা হলো, আমি নাম জানি না, ওর ইমেল আইডি হলো ফক্স লাইফ সামথিং। স্যার মেইল করে দিব নাকি এখানে চ্যাট বক্সে? ইচ্ছা। স্যার ওটা আমি ভুলে ঢুকে ওইটা দিয়ে পরে আমি ঢুকেছি আইডি দিয়ে, ওটা আমি মানে মিস্টেকলি চলে গেছিল। ওকে। আচ্ছা, যাই হোক, আমি যখন গুগল ক্লাসরুম ক্রিয়েট করি কোনো একটা অপশন হয়তো বা ডিফারেন্ট আছে এখানে। সো আমি তোমাদের ইনস্টিটিউশনাল আইডিটা নিচ্ছে না, আমি যখন ইনভাইটও করি তখন ওটা নিচ্ছিল না। সো যাই হোক, নেক্সট টাইম আমরা ফিক্স করে ফেলবো এটা। সো ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো, আমাদের টোটাল 16 এখন দেখাচ্ছে মিটিং এ। আমি একটু তোমাদের রোলগুলো বলি, হ্যাঁ? তোমরা যদি প্রেজেন্ট থাকো আমাকে একটু জানাও। রোল 26 1602 এর। স্যার ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। Okay, then 27. Yes sir. 88. Yes sir. 193. Yes sir. 102. Then 108. 9, huh? স্যার আছে স্যার, রেদওয়ান। Okay, 116. Yes sir. 117, 118. Sir 117 sir. Okay. Yes sir. 118 sir. Then 122. Yes sir. আছে। এবার প্রক্সি দিও না। না না স্যার, আমার সব 139. ইয়েস স্যার, আছি স্যার। 143. Yes sir, আছি স্যার। 153. ইয়েস স্যার। 164. Present sir. আচ্ছা, আমি যাদের রোল কল করলাম তোমরা ছাড়া আর কেউ বাকি আছে যার রোল আমি ডাকিনি?
আচ্ছা, সো আমাদের আজকের যে ল্যাব 1 ফার্স্ট একটা যেটা সেটা হলো তোমরা যারা এই যে জয়েন করছো পার্সোনাল ইমেল, রাইট? তোমাদের ওই যে এডুকেশনাল ইমেল যেটা আছে অস্টের, ওই অস্টের ইমেইলে তোমরা সবার একটা করে ছবি অ্যাড করবা, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাইয়া, এডুকেশনাল ইমেলের জন্য কি আমি জয়েন করতে পারতেছিলাম না নাকি? আমার কোনো ব্যাপার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামহাউ এখানে সেটিংসটা ডিফারেন্ট ছিল। ওকে ওকে। সো তোমরা যারা আসো ওই এডুকেশনাল ইমেইলে একটা করে ইমেজ অ্যাড করো তোমাদের, এটা আইডেন্টিফাই করতে ইজি হয়। এটা কি টেক্সট করলো 117? স্যার আমি স্যার হচ্ছে কি আমি ড্রাইভ এবং ইয়াতে অ্যাক্সেস পাচ্ছিলাম না স্যার, এর জন্য স্যার। আচ্ছা আচ্ছা, পেয়েছি স্যার। আচ্ছা, আমাদের ইনিশিয়ালি স্টার্ট করতে অনেক সময় চলে গেল। সো আমাদের যদি ল্যাবের স্ট্রাকচারে আসি, তোমরা সব আমি শেয়ার করে দিছি ল্যাব ম্যানুয়াল। আমাদের টোটাল পার্ট হলো গিয়ে আমাদের ফার্স্ট কয়েকটা ল্যাব আমরা করব ভেরিলগ প্রোগ্রামিং, দেন আমরা যাব প্লেস অ্যান্ড রাউট অথবা বলতে পারো ফিজিক্যাল ডিজাইনে, যেটাতে আমরা ডিজিটাল চিপ ইমপ্লিমেন্ট করি। ওখানে আমাদের থাকবে লজিক লেভেল সিনথেসিস, ভেরিলগ যে কোডিং দিয়ে যে আমরা যে ডিজাইনগুলো করি ডিজিটাল ডিজাইন, ওগুলোর আমাদের লজিক সিনথেসিস করব ক্যাডেন্স জেনাস সফটওয়্যার দিয়ে। দেন লজিক সিনথেসিসের পর আমরা যাব ক্যাডেন্স এনকাউন্টারে লেআউট লেভেল ইমপ্লিমেন্টেশনে। দেন আমরা যাব স্ট্যাটিক টাইম অ্যানালাইসিসে। এই স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস হলো প্লেস অ্যান্ড রাউটের আলাদা পার্ট বলতে পারো। ডিফারেন্ট ইঞ্জিনিয়ার ডিফারেন্ট ডোমেনে কাজ করে, কেউ ফিজিক্যাল ডিজাইনে কাজ করে, কেউ এসটিএ নিয়ে কাজ করে। এসটিএ মেইনলি হলো স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস, যেখানে সেট আপ অ্যান্ড হোল্ড টাইম নিয়ে কাজ করা হয়। সো যেসব ইঞ্জিনিয়ার এসটিএ তে কাজ করে ওদের মেইনলি কাজ হলো একটা চিপের সেট আপ টাইম আর হোল্ড টাইম ফিক্স করা। সো যেহেতু ফার্স্ট পার্ট আমাদের ভেরিলগ, তোমাদের মেবি ভিএলএসআই অনেক ভেরিলগ করানো হয়, রাইট? সো এইখানে ভেরিলগটা করানো, হ্যাঁ এখানে ওইখানে তোমাদের কতটা দেখানো হয়েছে ভেরিলগের? স্যার মেইনলি হচ্ছে ওখানে আমরা কোডিংটা দেখছিলাম, বিভিন্ন লজিক গেট ইমপ্লিমেন্টেশন, দেন ওটার আরটিএফ সিনথেসিসটা, আর ওই আউটপুটটা মানে ওয়েব যেটা ভেক্টর ওয়েব কোয়ার্টার সি। সো এখানেও মোর অর লেস ভেরিলগের যে প্রোগ্রামিং টেকনিক্স কেন করি, উইথ দেন রিলেশন আমাদের কেন ভেরিলগটা দরকার, এগুলো শেখানো হবে। আর তোমাদের যে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনটা এখানে হচ্ছে ডিফারেন্ট। আমি শুনলাম যে তোমরা কোয়ার্টাস ভিএলএস অনেক ইউজ করছো, এখানে আমরা ইউজ করবো মডেল সিম। সো মডেল সিম চুজ করার পিছনে কারণ হলো ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি এই সফটওয়্যারটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স যারা আছে ওনারা ইউজ করে এই মডেল সিম সফটওয়্যার। কোয়ার্টাসও মোর অর লেস পপুলার। সো আমরা যদি আসি ফার্স্ট ভেরিলগের, আমি ধরে নিচ্ছি তোমরা জানো, কেউ অনেক বেশি জানো অথবা কেউ ইন্টারমিডিয়েট অথবা কেউ বেসিক। সো আমি ধরে নিব যে তোমরা একদম নতুন কিছু শিখতেছো, এই জন্য একদম স্ক্র্যাচ লেভেল থেকে
ভেরিলগের হোল আইডিয়া দেওয়ার একটা প্ল্যান এই ল্যাবে। সো আর একটা রিজন হলো ভেরিলগ এখানে ইনক্লুড করার, সেটা হলো ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার নামে একটা ডোমেইন থাকে আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। সো ওদের কাজ হলো এই ভেরিলগ বেসড যে ডিজাইনগুলো করা হয় এগুলার টেস্ট করা মেইনলি। সো ওরা ভেরিলগ প্লাস বলতে পারো আপার ভেরিলগ মডিফিকেশন অফ ভেরিলগ আপডেটেড, ওর এটাকে বলা হয় যে সিস্টেম ভেরিলগ। সো ভেরিলগের কিছু পার্ট থাকে, দেন সাম আদার সিনট্যাক্স। এটা সিস্টেম ভেরিলগ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করে ভেরিফিকেশন ডোমেইনের জন্য। সো তোমরা যারা নেক্সট আফটার গ্র্যাজুয়েশন ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার হবা তাদের জন্য এই ভেরিলগটা ইম্পর্টেন্ট। সো ভেরিলগ তোমরা যারা শিখতে পারবা, দেন ভেরিলগ সিস্টেম ভেরিলগ শিখবা, দেন তোমরা ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারিং ডোমেইনে এন্টার করতে পারবো। সো আচ্ছা, আমরা তাহলে শুরু করি। স্যার আমাদের এটা কি রেকর্ড হবে না? এখানে আসলে তোমরা চাইলে কেউ রেকর্ড করতে পারো তোমাদের এন্ড থেকে। আমি যে পিপিটি ক্রিয়েট করছি পিপিটি দিয়ে দেবো, বাট তোমাদের এন্ড থেকে যদি চাও তোমরা রেকর্ড করতে পারো। এখানে মিটিং এ রেকর্ড অপশন নাই, আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে। তোমাদের কারোর যদি পিসিতে রেকর্ডিং অপশন অন থাকে তাহলে তোমরা রেকর্ড করে রাখতে পারো। স্যার ক্লাসটা জুমে যদি নেন তখন রেকর্ড করতে পারবেন ইজিলি। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস আমরা জুমে নিই। আচ্ছা, আমি নর্মালি আসলে যেটা হয় গুগল মিটে আমি অলওয়েজ ইউজ করি আদার মিটিংস প্লাস আদার ক্লাস কন্ডাক্ট যাই হোক। সো এটা আমার ইজিয়ার প্লাস ওই গুগলের যে সার্ভিস এর জন্য আর কিছু না। সো গুগলের তোমরা কাস্টম যেগুলো থাকে ইমেল, আমি তো গ্লোবাল ফাউন্ডারির ইমেলে, তো ওখানে তোমার আরো অনেক কিছু ফিচার অ্যাড করা থাকে, তো রেকর্ড করার অপশনও ওখানে আছে। সো এই প্রবলেমটা আমি ওখানে ফেস করি না, এই জন্য দেখা যায় যে পার্সোনাল ইমেলে আসলে অনেক ঝামেলা হয় এই জন্য মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে জুমের লিংক পাঠিয়ে দেবো নেক্সট বার, ওইখানে আমরা ক্লাস করব। আচ্ছা, সো ভেরিলগ নিয়ে যদি বেসিক্স বলতে যাই, আমাদের যে ম্যানুয়ালটা আছে ওইখানে তোমাদের অনেক হিস্টোরি দেয়া আছে এখানে, যে আমাদের অবজেক্টিভ কেন আমরা করি। সো ভেরিলগ আমরা কি করি, একটা হার্ডওয়্যার যে ডেসক্রিপশন, একটা হার্ডওয়্যারকে যে আমি ডিসক্রাইব করব, এই ডিসক্রাইব করার জন্য ভেরিলগ কোডিংটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। এখন ভেরিলগ ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করার কয়েকটা ধাপে এটার হলো ডেভেলপমেন্ট করা হয়। তোমার ইন টার্মস অফ কোডিং স্ট্রাকচার বলো, প্লাস সিনট্যাক্স প্লাস আদার জিনিস বলো। সো এই যে আমরা বলি না সিনথেসিস, এই ভেরিলগ কোডিং স্টাইলটা সিনথেসিসের জন্য অনেক হেল্পফুল, অথবা এটাই আপাতত ভেরিলগ ইন্ডাস্ট্রিতে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ সিনথেসিস করে দেন চিপ লেভেলে ইমপ্লিমেন্টেশন করার জন্য। সো আমি তোমাদেরকে বলছিলাম যে এগুলো পড়ার জন্য। সো এই ম্যানুয়ালের পাশাপাশি যে পিপিটিটা আছে এটাও তোমাদের দেখতে হবে। সো আমি যে ব্রিফ হিস্টোরিতে যাচ্ছি না, ব্রিফ হিস্টোরিতে যাব না, যেগুলো ইম্পর্টেন্ট ম্যানুয়াল থেকে ওই কয়টা জিনিস আমি দেখাবো, দেন পিপিটিতে যাব। পিপিটি আমি যেভাবে ক্রিয়েট করতেছি, পিপিটি কমপ্লিট করলে ম্যানুয়ালটা মোর অর লেস কমপ্লিট হয়ে যাবে। সো ম্যানুয়ালে দেখার মতো যেটা জিনিস আছে সেটা হলো এই ফ্লোটা, আমরা যে ভিএলএসআই আইসি ডিজাইন ফ্লোটা শুরু করব, এই ফ্লোটা কি।
সো আমরা যদি ফার্স্ট যাই একটা সিস্টেম ডেভেলপ করার জন্য, প্রথমে যেটা আমাদের দরকার হয় সেটা হলো ডিজাইন স্পেসিফিকেশন। আমি কোনো একটা জিনিস ডিজাইন করতে যাচ্ছি, ওইটার ইনপুটস কি হবে, আউটপুটস কি হবে, ডিজাইনটা কিভাবে বিহেভ করবে, এই স্পেসিফিকেশন গুলো আমার ফার্স্ট আমাদের লিস্ট ডাউন করতে হয়। যদি আমি চিন্তা করি নর্মাল, ধরো যে এমপ্লিফায়ারের জন্য, সো এমপ্লিফায়ারের জন্য যদি চিন্তা করো যে ইনপুট কেমন হবে, আউটপুট কেমন হবে, আউটপুট কত ডেসিবেল থাকবে, CMRR রেশিও কত হবে, PSRR রেশিও কত হবে, দেন ডেসিবেলের হিসেবগুলো কিভাবে হবে, পাওয়ার কনজাম্পশন কত করবে, এই জিনিসগুলা। সো একটা সিস্টেমের যতগুলো স্পেসিফিকেশন দরকার হয়, ওই স্পেসিফিকেশন গুলো আমাদের ফার্স্ট লিস্ট ডাউন করতে হয়, যে আমার এই ডিজাইনটা এই স্পেসিফিকেশন গুলো ফুলফিল করতে হবে। সো আমি যখন আমার হাতে পেলাম, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিট। তাহলে দেখি ক্লাসরুম খুলে আপনাদের অ্যাড করে দেবো, তাহলে মনে হয় better হবে। এটা কাছাকাছি তো অনেক, সাউন্ডটা অনেক বেশি। তো আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ডিজাইন স্পেসিফিকেশন। সো স্পেসিফিকেশন পাওয়ার পর আমার নেক্সট কাজটা হলো বিহেভিয়ারাল ডেসক্রিপশন মডেলিং করা। সো আমি কিভাবে ইনপুট দেব, কিভাবে আউটপুটটা পাবো, এই বিহেভিয়ার গুলো আমার ওখানে সেট করতে হয়, অথবা আমার জানতে হয় যে এই আমার সিস্টেমটা এইভাবে বিহেভ করবে। দেন আমি ইমপ্লিমেন্ট করব সেটা কোডিং এ, যেই কোডিংটা RTL বলো, HDL বলো, ভেরিলগ বলো, অথবা সিস্টেম ভেরিলগ বলো, যেটাই বলো। সো ওই কোডিং এ আমি আমার সিস্টেমটাকে ডেসক্রাইব করব। দেন আমরা যাব ফাংশনাল ভেরিফিকেশনে। সো আমি যে কোডটা করলাম, সেই কোডটার ফাংশনাল ভেরিফিকেশনটা আগে করতে হবে। সো ফাংশনাল ভেরিফিকেশন করার পর আমরা কি যাব টেস্টে। এই যে ফাংশনাল ভেরিফিকেশন, এই যে RTL ডিজাইনার কেউ থাকে, এই RTL ডিজাইনাররা এই RTL কোডিংটা করে, আর এই যে টেস্টিং পার্টটা আছে, এই টেস্টিং পার্টটা যায় তোমাদের হলো ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারদের কাছে। সো RTL ইঞ্জিনিয়াররা RTL কোড লিখতে থাকে, দেন ওরা এই কোডটা কি করে, যারা ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার আছে ওদেরকে পাস করে। কারণ যে কোড লিখে সেই যদি ভেরিফিকেশন করে, অনেক সময় অনেক বাগ ধরা পড়ে না। সো যার কাজ কোড লেখা, সে শুধু কোডেই এমফেসিস করে, অপটিমাইজ করে, এবং ভেরিফিকেশনের পার্টটা করে আরেকজন, যাতে চিপ ডিজাইন ফ্ল না থাকে। দেন আমরা কি করি, লজিক সিনথেসিসে যাই। যে আমরা কোডটা পেলাম সেটা থেকে আমরা গেট লেভেল সিনথেসিস করব। গেট লেভেল সিনথেসিস করার জন্য আমাদের যে প্লেস এন্ড রাউট ডিজাইনার আছে, ওরা গেট লেভেল সিনথেসিস করে। দেন আমরা যাব টাইমিং ভেরিফিকেশনে। এই টাইমিং ভেরিফিকেশনটা করে আবার STA ডিজাইনাররা। ওদের কাজই হলো এই টাইমিং ভেরিফিকেশন মিট করা। সো তুমি একটা যখন সেট আপ অ্যান্ড হোল্ড টাইম, ফুল একটা সিস্টেমে ওয়ার্স্ট কেস এবং বেস্ট কেস সিনারিওতে এই সেট আপ অ্যান্ড হোল্ড টাইম মিসম্যাচ থাকা চলে না। অবশ্যই এই সেট আপ অ্যান্ড হোল্ড টাইমের স্পেসিফিকেশন মিট করতে হয়। সো দেন আমরা যাবো হলো গেট লেভেল নেটলিস্টে, যেটা একদম তোমার NAND, NOR, OR যে কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল লজিক সেল থাকে, ওই লেভেলে চলে আসে সিনথেসিসের পর। দেন আমরা কি করব, লজিক ভেরিফিকেশন করব এন্ড টেস্টিং। আবারও লজিক ভেরিফিকেশনের টেস্টিং করলাম। যদি এইখানে আমার লজিক ভেরিফিকেশন টেস্টিং পাস না করে, যদি নো হয়, তাহলে আমি কি যাব, আবার সেই RTL ডেসক্রিপশনে আমরা চলে যাব, যে আমার কোথাও না কোথাও আমাদের যে ইনিশিয়ালি আমরা স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম ওইখানে ঝামেলাটা আছে। যদি নো হয় তাহলে আমরা আবার ইনিশিয়াল স্টেজে চলে যাব। যদি ইয়েস হয়, পাস করে, আমার ভেরিফিকেশন প্লাস টেস্টিং পাস করে, দেন আমাদের যে চিপ লেভেল ফ্লোর প্ল্যানিং, আমার চিপ সাইজ কত হবে, কোথায় কোন ব্লক বসবে। একটা চিপ লেভেলে তোমার অ্যানালগ ব্লক থাকে, ডিজিটাল ব্লক থাকে। আমরা ডিজিটাল ব্লককে নর্মালি চিপ লেভেলে ম্যাক্রো বলে থাকি। যখন ব্লকগুলো ধরো অনেক বড় সাইজের হয়, তখন আমরা ব্লক বলি না, ওগুলোকে ম্যাক্রো বলি। কয়েকটা ম্যাক্রো মিলে একটা তোমার হলো চিপ ডিজাইন হয়। এখন 5 থেকে 7টা 10টা 12টা এরকম ম্যাক্রো থাকে, এবং একটা চিপ তোমার পুরোপুরি কমপ্লিট করতে 2 to 3 ইয়ার্সও লাগে অনেক সময়। সো এই ম্যাক্রোগুলা ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট ইঞ্জিনিয়ার ওই ম্যাক্রোগুলো নিয়ে কাজ করে। যখন সবার আলাদা আলাদা করে অ্যানালগ বলো, ডিজিটাল বলো, ম্যাক্রো কাজ করা হয়ে যায় ইঞ্জিনিয়াররা, তখন কি করে,
টপ লেভেলের কোনো একজন ইঞ্জিনিয়ার সব ম্যাক্রোগুলো ওর কাছে চলে আসে, সে ওই টপ লেভেল ম্যাক্রোটা ইন্টিগ্রেট করে। দেন ওই ইঞ্জিনিয়ারের কাজ হলো ফ্লোর প্ল্যানিং করা। যেমন আমরা যদি বেসিক আইডিয়া ধরি, আমাদের নর্মালি লেফট সাইডে আমরা ইনপুট ব্লক রাখি, রাইট সাইডে আউটপুট ব্লক রাখি। সো ইনপুট ব্লক যে ম্যাক্রোতে যাবে, ওই ম্যাক্রোগুলো আমরা কি চিপের লেফট সাইডে রাখবো এবং আউটপুট ব্লকগুলো চিপের রাইট সাইডে রাখবো। যদি টপে আমার কোনো পিন অ্যাক্সেস থাকে তাহলে কিছু কিছু ব্লক রাউটিং শর্ট রাখার জন্য আমরা ওই ব্লকগুলোকে টপে প্লেস করব, কিছু যাবে বটমে। হ্যাঁ স্যার ইন্টারাপ্ট করলাম স্যার। আপনি যেটা বলছিলেন স্যার, আমরা হচ্ছে গেট লেভেল নেটলিস্টের পরে লজিক ভেরিফিকেশন করি এবং টেস্টিং করি স্যার। এই ভেরিফিকেশন আর টেস্টিং এর পরে যেটা আসে এটা কি স্যার একটা ম্যাক্রো স্যার, মানে একটা ব্লক? লজিক ভেরিফিকেশন টেস্টিং তোমার পুরো চিপেরই একজন ছোট ছোট ব্লক থাকে। তোমার একটা চিপে অনেকগুলো ছোট ছোট ব্লক থাকে, ধরো যে ম্যাক্রো 1, ম্যাক্রো 2, ম্যাক্রো 3, ম্যাক্রো 4। সো আমরা যখন কাজ করি আমরা তো একবারে টপ লেভেলে যাব না। সো আমরা প্রতিটা ডিজাইনের, ধরো যে আমরা একটা প্রসেসর ডিজাইন করলাম, সো ওইটার যদি SRAM পার্ট থাকে, SRAM পার্টের তোমার ভেরিফিকেশন টেস্টিং হবে আলাদা। তোমার SRAM থাকতে পারে, দেন MRAM এর নাম শুনছো কিনা জানি না, ওইটাও মেমোরি, দেন CPU, তোমার হলো ALU যেগুলো থাকে প্রসেসিং এর জন্য আলাদা ব্লক। একটা CPU তো শুধু মেমোরি নিয়ে হয় না, আরো অনেক ব্লক থাকে। সো ধরো যে সিপিইউর যে সবগুলো ব্লক, ধরো মেমোরি নিয়ে একজন কাজ করে, আদার ব্লক নিয়ে একজন কাজ করে। সো এই যে গেট লেভেল নেটলিস্ট বের হয়ে আসলো, দেন যে SRAM এর ধরো যে ব্লকটা পেলা যত সাইজে হোক, ওই SRAM এর তো আমাদের টেস্ট করতে হবে যে SRAM টা আমার কাজ করতেছে কিনা। ইচ অ্যান্ড এভরি বিট লোকেশন কি আমার কাজ করতে হবে ওই SRAM এর, রাইট? সো ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারের কাজ হলো ওই প্রতিটা লোকেশন, একটা SRAM এর প্রতিটা অ্যাড্রেস বা প্রতিটা লোকেশন কাজ করে কিনা ওরা হলো টেস্ট ভেক্টর জেনারেট করে। সো ওরা ইটারেশন চালায়। সো দেখা যায় একটা SRAM তোমার ভেরিফিকেশন করার জন্য 2 to 3 days টাইম লেগে যায়। কারণ তুমি যখন একটা SRAM পাস করবা, ধরো একটা কোম্পানি একটা চিপ ফেব্রিকেশন করলো SRAM এর, এখন ওইটা বাজারে আসার আগ পর্যন্ত ওইটাতে মাল্টিপল, বলতে পারো 1000 টেস্ট চলে। কারণ একটা ওয়েফার যখন বের হয়ে আসে তখন তারপর তুমি কিন্তু আর ডিজাইন চেঞ্জ করতে পারবে না। সো তোমার RTL লেভেলে একবার চেক হয়, দেন হলো লজিক গেট লেভেল নেটলিস্টের সময় একবার চেক হয়। দেন আমরা কি করি, যখন লেআউটটা আমি আসতেছি, দেন যখন হলো লেআউট আমরা করব, পোস্ট লেআউট সিমুলেশন বলে, যে আমরা সিলিকনে ওই চিপটা কিভাবে বিহেভ করবে ওইটা সিমুলেশন করার জন্য সফটওয়্যার আছে। তোমরা আগে যেগুলো করতে কি সার্কিট লেভেল, ওইটাকে বলে হলো স্পাইস লেভেল সিমুলেশন। তোমরা লেআউট করছো না VLSI 1 এ? জি স্যার। লেআউট লজিক গেটে লেআউট করার কথা। সো লজিক গেটের যে লেআউটটা করলা ওই লেআউট থেকে একটা নেটলিস্ট জেনারেট করা যায়, যেটাকে বলে হলো পোস্ট লেআউট নেটলিস্ট। ওই পোস্ট লেআউট নেটলিস্ট থেকে একটা সিমুলেশন করতে হয়, সেটাকে বলে হলো পোস্ট লেআউট সিমুলেশন। এই পোস্ট লেআউট সিমুলেশন যেটা নিয়ে ডিল করে সেটা হলো তোমার মেটাল উইথ, ক্যাপাসিটেন্স, দেন ডিলে, এই সব কিছুই কনসিডার করে। ইনফ্যাক্ট তোমার যে ক্যাপাসিটেন্স আছে, এখন তো সফটওয়্যার অনেক ডেভেলপ হয়েছে, সো তোমার ক্যাপাসিটেন্স মেজার করার জন্য তোমার একটা সিমুলেশন আছে হলো 2D আর একটা সিমুলেশন আছে হলো 3D। সো ধরো যে একটা নেট সিগন্যাল, ওই নেটটা দিয়ে যখন সিগন্যাল পাস করবে, দেন অ্যারাউন্ডিং মেটালের কারণে যে ক্যাপাসিটেন্স ও ফিল করবে, ওই ক্যাপাসিটেন্স 2D এর চাইতে 3D যে সিমুলেশন দেবে ওইটা বেটার সিমুলেশন দেবে, বাট 3D তে তোমার সময় লাগে অনেক অনেক বেশি। সো পোস্ট লেয়ার সিমুলেশনটা করা হয় মেইনলি বোঝার জন্য, আমি যখন সিলিকন লেভেলের আমার ডিজাইন ইমপ্লিমেন্ট করব, তখন আমার পুরো সিস্টেমটা কিভাবে বিহেভ করতে পারে, আমার টাইমিং মিট করবে কিনা, বা আমার টাইমিং মিট করবে কিনা। দেন তোমার এজিং টেস্ট নামে একটা জিনিস আছে, এটাও ওই পোস্ট লেআউট সিমুলেশনের একটা পার্ট। সো এইগুলা তোমার মেইনলি ওই চিপের যে রিলায়াবিলিটি বলে,
চিপ রিলায়েবিলিটি অ্যানালাইসিস। সো এই রিলায়েবিলিটি অ্যানালাইসিস নিয়ে অন্য আরো ইঞ্জিনিয়ার আছে যারা শুধু এই যে চিপ রিলায়েবিলিটি নিয়ে কাজ করে, যে একটা চিপ আমার কত বছর লাস্টিং করবে, এটা বলে চিপ এজিং টেস্ট। দেন রিলায়েবিলিটি টেস্টের মধ্যে আছে তোমার স্ট্রেস টেস্ট নামে একটা জিনিস আছে। এই প্রতিটা চিপের স্ট্রেস টেস্ট করে ওরা, যে কত তোমার যে ডাটা রাইট অর রিড, একটা এসরামে তুমি কতবার ডাটা রাইট করতে পারবা, এরকম স্ট্রেস টেস্ট ওরা করে। সো আমরা আসলে মেইন টপিক থেকে অনেক দূরে চলে যাচ্ছি আস্তে আস্তে, যাই হোক। সো more or less there are many things to be considered to successfully fabricate a chip. সো আমরা কেবল জাস্ট ইনিশিয়াল লেভেলে, তোমার কোডিং লেভেলে। সো আমরা ফ্লোর প্ল্যানিং এ ছিলাম। সো ফ্লোর প্ল্যানিং এ তোমার কয়েকটা ম্যাক্রো একসাথে, ওখানে মেইন ফ্লোর প্ল্যানিং এ যেটা করা হয়, আমি ব্লকগুলো কোথায় কোন প্লেসে কিভাবে সাজাবো। একটা ধরো যে তুমি যদি 4x4 গ্রিড চিন্তা করো, ধরো তোমার 16টা পজিশন আছে। সো 16টা পজিশনে তুমি 16টা ম্যাক্রো প্লেস করতে পারবা। এখন তোমাকে ডিটারমাইন্ড হতে হবে যে তুমি, অথবা স্পেসিফিকেশন বলো যে তুমি কোন প্লেসে কোন ম্যাক্রোটা প্লেস করবা। সো দেন আমরা যখন ম্যাক্রো প্লেস করলাম, দেন আমাদের আসবে কি অটোমেটিক প্লেস অ্যান্ড রাউট। সো আমাদের একটা লেআউট আছে হলো কাস্টম লেআউট। যেমন আমরা যদি কাস্টম লেআউটের কথা চিন্তা করি, একটা আছে তোমার স্ট্যান্ডার্ড সেল লেআউট করে কেউ, প্রতিটা লেয়ার ওরা হাতে হাতে ডিজাইন করে। দেন এএমএস লেআউট বলে, অ্যানালগ অ্যান্ড মিক্সড সিগন্যাল লেআউট। ওরা কি করে, ওরাও হলো অ্যানালগ আর ডিজিটাল ব্লক দুটোই সেম একসাথে ডিজাইন করে, এই জন্যই মিক্সড সিগন্যাল বলা হয়। সো ওদের কাজ হলো হ্যান্ডস অন লেআউটটা করা। দেন যদি প্লেস অ্যান্ড রাউটের কথা চিন্তা করি, প্লেস অ্যান্ড রাউট হলো তোমাদের অটোমেটিক, যেটা টুলস করে দিবে। তোমরা একটা সিস্টেম ডিজাইন করবা কোডে, দেন লজিক লেভেল সিনথেসিস করবা, দেন লজিক লেভেল সিনথেসিসের উপর ডিপেন্ড করে ও স্ট্যান্ডার্ড সেল কল করবে, দেন রাউটিং করার দায়িত্ব পুরো টুলের। তারপরও অনেক তোমার ফুলি অপটিমাইজড না, কিছু রাউটিং হাতে করতে হয় যদি চিপ অনেক বড় হয়। সো রাউটিং এর কিছু লিমিটেশনস আছে, সো রাউট করতে পারে না। ওই সময় আমাদের এলভিএস নামে একটা জিনিস আছে, যেটার ফুল ফর্ম হলো লেআউট ভার্সেস স্কেমেটিক। সো ওইটা কম্পেয়ার করে আমার নেট লিস্টের সাথে আমার লেআউট ঠিক আছে কিনা। যখন লেআউট ঠিক থাকবে না, তখন তুমি জানতে পারবা যে আমার রেফারেন্স হলো আমার স্পাইস নেট লিস্ট আর লেআউট নেট লিস্টের মধ্যে যখন ডিসক্রিপেন্সি থাকবে, তখন বুঝতে পারবা যে আমাদের রাউটিং এর কোথাও গন্ডগোল আছে। এবং টুলস তোমাকে বলে দিবে যে রাউটিং ইনকমপ্লিট অথবা রাউটিং এরর আছে, ডিআরসি এরর অথবা এলভিএস এরর। তখন ইজিলি তুমি ফাইন্ড আউট করতে পারবা যে রাউটিং এ ঝামেলা আছে। দেন আমরা যখন ফিজিক্যাল লেআউটটা পেলাম, আমরা লেআউট ভেরিফিকেশনে যাব। সো এই লেআউট ভেরিফিকেশনটাই অলরেডি বললাম, যেটা আমার এলভিএস আর হলো ডিআরসি। এই দুইটা জিনিস তোমরা ইন ফিউচার অনেক শুনবারও, এলভিএস ডিআরসি, লেআউট ভার্সেস স্কেমেটিক আর হলো ডিজাইন রুল চেক। সো লেআউট এলভিএস যেটা, সেটা হলো তোমার লেআউট লেভেল ইমপ্লিমেন্টেশন আর হলো স্পেস নেট লিস্ট, এই দুইটার মধ্যেও কম্পেয়ার করে যদি কোনো মিসম্যাচ না পায়, তাহলে ও দেখায় এলভিএস ক্লিন, আদারওয়াইজ এলভিএস ডার্টি। আর ডিআরসি যেটা হলো, ডিআরসিটা মেইনলি আসে তোমার হলো ভেন্ডর থেকে। আমি যদি ভেন্ডর বলি, তোমার টিএসএমসি নাম্বার 1 ভেন্ডর, দেন গ্লোবাল ফাউন্ডারি আছে, এক্সফ্যাব নামে একটা ফাউন্ডারি আছে, দেন স্মিক নামে একটা ফাউন্ডারি আছে, দেন টাওয়ার জ্যাজ নামে একটা ফাউন্ডারি আছে। সো এদের কাজ হলো তোমাদের, দেন মোসিস মেইনলি তোমার এডুকেশনাল ইন্ডাস্ট্রিদের চিপ ওরা করে, প্লাস প্রফেশনাল দুইটাই। সো এডুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে ওদের জন্য প্রাইস কম রাখে মোসিস। সো এই ভেন্ডরগুলা, এখান থেকে মেইনলি ডিআরসি রুলগুলো আসে। যে কোনো প্রসেস টেকনোলজিতে 7 নানো ধরো 10, 14 যাই বলো, সো এইখানে এই প্রসেস টেকনোলজি এবং ওদের ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিজের উপর ডিপেন্ড করে এই ডিআরসি রুল চেকগুলো চলে আসে। যেমন ধরো দুইটা মেটাল ওয়ানের মধ্যে স্পেসিং কতটুকু হবে, এইটা ডিফাইন করে যারা চিপ ফ্যাব্রিকেশন করে ওইখান থেকে। সো দেন লেআউট ভেরিফিকেশন যদি আমাদের
পাস না করে তাহলে আমরা আবার অটোমেটিক প্লেস এন্ড রাউটে চলে যাব বা ফ্লোর প্ল্যানিং এ চলে যাব। দেন যদি এখানেও ঠিক না থাকে দেন আমরা একদম আরটিএল ডেসক্রিপশনে চলে যাব ফুল সিস্টেম রিডিফাইন করার জন্য। দেন যখন আমাদের লেআউট ভেরিফিকেশন হয়ে যায় তখন আমরা যাব তোমার ইমপ্লিমেন্টেশনে। লেআউট ভেরিফিকেশন হওয়ার পর আমাদের নেক্সট স্টেপ গুলো হলো সাইন অফ চেক গুলো করা। সো সাইন অফ চেকের মধ্যে তোমার অনেকগুলো চেক থাকে। ধরো যে তুমি একটা চিপের আরটিএল কোড করলা, দেন ওইটার ভেরিফিকেশন করলা, দেন ওইটা লেআউট ডিজাইনের কাছে আসলো, লজিক নেট লেভেল গেট লেভেল নেট লিস্টে ও কনভার্ট করলো। এখানে গেট লেভেল নেট লিস্টের পরে আবার ভেরিফিকেশন। এখানে তোমরা দেখবা যে এখানে ভেরিফিকেশন দুইটা, এখানে একটা আছে আরটিএল করার পর একটা ফাংশনাল ভেরিফিকেশন, গেট লেভেল নেট লিস্ট করার পর আরেকটা লজিক্যাল ভেরিফিকেশন। সো আমরা কি করি, আরটিএল কোডটা আমি তো সিস্টেম ডিফাইন করছি আরটিএল কোড দিয়ে। সো আরটিএল কোডটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা ওইটা আমার একবার টেস্ট করতে হয়। আমি যখন ওই আরটিএল কোডটা গেট লেভেল নেট লিস্টে কনভার্ট করছি, গেট লেভেল নেট লিস্টে কনভার্ট করার পর যে আরটিএল আমার স্পেসিফিকেশন ছিল অথবা আগের যে ফাংশনাল ভেরিফিকেশন ছিল গেট লেভেল নেট লিস্টে কনভার্ট করার পর আমার ফাংশনালিটি ঠিক আছে কিনা এটা চেক করার জন্য ওয়ান মোর টাইম লজিক্যাল ভেরিফিকেশন করা হয় গেট লেভেল নেট লিস্টের। সো এই কারণে তোমরা এখানে দুইবার ভেরিফিকেশন দেখতে পাচ্ছ, একটা হলো ফাংশনাল ভেরিফিকেশন যেটা আরটিএল লেভেলে, আর একটা লজিক্যাল ভেরিফিকেশন সেটা হলো গেট লেভেল নেট লিস্টের। সো তোমাদের লেআউট ইমপ্লিমেন্টেশন হওয়ার পর যেটা সাইন অফ বলতেছিলাম, সো সাইন অফের অনেকগুলো চেক থাকে। একটা চিপের সাইন অফ চেক তুমি যদি চিন্তা করো সেটা হলো আইপি চেক বলতে পারো অনেক সময়, কারণ একটা চিপ ডিজাইন হয়ে যাওয়ার পর একটা পুরো চিপকে আমরা আইপি নাম দিই। ধরো যে ছোট ছোট ব্লক নিয়ে হয় একটা ম্যাক্রো, কয়েকটা ম্যাক্রো নিয়ে হয় একটা চিপ, আর একটা চিপকে ধরো যে তুমি বলতে পারো হলো আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফুল ফর্ম। সো এই আইপি, প্রতিটা আইপি চেক করার জন্য সাইন অফ আর কি। ধরো যে আমি ফেব্রিকেশনের জন্য পাঠাবো, এই ফেব্রিকেশনের আগে পাঠানোর জন্য এই চিপটার অনেক কয়টা জিনিস চেক করতে হয়, যার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কয়েকটা জিনিস হলো তোমার ইএমআইআর নামে একটা জিনিস আছে। ইএমআইআর হলো তোমার একটা চিপে তোমার হলো পাওয়ার ড্রপ কতটুকু হবে, পাওয়ার প্রতিটা চিপের পজিশনে পাওয়ার ড্রপ কতটুকু হবে। সো ইএমআইআর এর জন্য আমরা ক্যাডেন্স ভেন্ডরের একটা সফটওয়্যার নাম আছে তোমার ক্যাডেন্স ভোল্টাস। সো ওই ক্যাডেন্স ভোল্টাস দিয়ে একটা ফুল চিপের ইএমআইআর আমরা টেস্ট করি। এই ইএমআইআরটা হলো যখন আমরা ফ্লো শেষ করি তখন কি দেখায়, ধরো যে তোমার একটা চিপ ধরো যে 1 মাইক্রো বাই 1 মাইক্রো ডিজাইন করলো একটা চিপ। সো ওই 1 মাইক্রো বাই 1 মাইক্রোর রিজিয়নে ও রেড কালার করে দেখায় যে এই পজিশনে আর তোমার পাওয়ার ড্রপটা অনেক বেশি। সো ওখানে একটা স্কোরিং থাকে যে এত স্কোরিং এর মধ্যে থাকলে আমার ইএমআইআর অ্যালাউড, আদারওয়াইজ নট। সো ইএমআইআর যখন স্কোরিং এক্সিড করে তখন ওই ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারের কাজ হলো এই ইএমআইআর কিভাবে সলভ করতে হয় ওই কাজটা। সো ইএমআইআর সলভ করার জন্য অনেকগুলো টেকনিক আছে যেগুলো পরে জানতে পারবো আরো। দেন ইএমআইআর এর পর আমরা যেটা করি একটা বলে হলো ডিএফএম চেক। সো ডিএফএম চেকের হ্যাঁ ইএমআইআর এর ফুল ফর্মটা কি? ইএমআইআর হলো ফুল ফর্ম হলো ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট রেজিস্ট্যান্স সামথিং। তোমার হলো ইলেকট্রোম্যাগনেটিক রেজিস্ট্যান্স আর হলো কারেন্ট আর হলো রেজিস্ট্যান্স আর কি। আচ্ছা আচ্ছা স্যার আমি একটু নামাজটা পড়ে আসি স্যার। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ স্যার। সো আমরা তাহলে কিছুক্ষণ ব্রেক নিই। তোমরা যারা যারা নামাজ পড়বা নামাজ পড়ে আসো, 4:16 বাজে তো 10 মিনিটস এনাফ। আমরা 10 মিনিটস পর শুরু করি। জি স্যার।
হ্যালো, ব্যাক করছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো তোমরা কেউ কলেজ জয়েন করে ঘুমায় পড়নি তো কেউ? এনিওয়ান? স্যার আছি স্যার। সবাই আছে। যাই হোক, ক্যামেরা অফ, আমি আসলে জানবো না কেউ যদি ঘুমায় পড়ে। যাই হোক, আচ্ছা আমরা এবার আসি ভেরিলগ প্রপোজাল। হোয়াই ভেরিলগ ইজ সো পপুলার, হোয়াই আমরা চিপ ডিজাইনে ভেরিলগটাই চুজ করলাম, কেন অন্য ল্যাঙ্গুয়েজ না? আচ্ছা, সো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার একটু আগে আমরা যে চার্টটা ফ্লো চার্টটা দেখলাম, ওখানে তো স্যার আমরা সবগুলোই হচ্ছে সফটওয়্যার লেভেলে করছি, আমরা তো স্যার ফিজিক্যাল লেভেলের কোনো টেস্ট করছি না। না স্যার তাহলে জি স্যার। হ্যাঁ হ্যাঁ শেষ করবেন। স্যার আমি আমার সফটওয়্যার লেভেলে সব চেক আপ করার পর বা স্যার এরর আছে নাকি দেখার পর যখন ফিজিক্যাল লেভেলে যাব, তখন কি স্যার যা করেছে এক্স্যাক্টলি সেটাই আউটপুট আসবে নাকি স্যার এখানে একটু ডিফার করে? হ্যাঁ, আমরা ডিফার অবশ্যই করে। আমরা যেমন তোমার ধরো যেমন ইনভার্টারে যেমন লজিক 1 লজিক 0 তোমরা করতাম, সিমুলেশন করতাম, ওখানে দেখা যেত রাইস টাইম ফল টাইম সুন্দর গ্রাফ, একদম ন্যানো সেকেন্ড রেঞ্জে অথবা পিকো সেকেন্ড রেঞ্জে তোমার সিগন্যাল হাই করতেছে, সিগন্যাল পুল আপ পুল ডাউন হচ্ছে। বাট নর্মালি সিগন্যালের ডিলে থাকে। তোমার সিগন্যাল যখন ইনপুট টু আউটপুট পাস হয়, তোমার প্রপাগেশন ডিলে আছে। আমরা স্পাইস লেভেলের যে সিমুলেশন আর হলো পোস্ট লেআউট সিমুলেশন নামে যেটা বললাম, সো পোস্ট লেআউট সিমুলেশন মোর অর লেস একটা কাছাকাছি সিমুলেশন সিনারিও আমাদের দেয় সিলিকন যখন আমরা অ্যাকচুয়াল চিপ পাই। সো ওই পোস্ট লেআউট সিমুলেশন থেকে আমরা ডিফাইন করতে পারি অথবা প্রেডিক্ট করতে পারি যে আমার সিস্টেমটা কাজ করবে। বাট আমরা সিমুলেশনের যে ফল্ট টলারেন্স, তোমাদের দেখবা প্রতিটা ডিজাইনের কিছু মার্জিন থাকে। যদি আমি অ্যাজ এক্সাম্পল বলি, ধর যে রিড মার্জিন অথবা রাইট মার্জিন অথবা নয়েজ মার্জিন বলো, এরকম প্রতিটা স্পেসিফিকেশনের কিছু রেঞ্জ থাকে। যেমন এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকলে আই এম সেফ, ধরো যে চিপটা সেফ কাজ করবে। কিন্তু তারপরও তোমার ওয়েফার ভেরিয়েশনের জন্য, ধরো যে একটা ওয়েফার তো স্ট্যান্ডার্ড ওয়েফারের সাইজ তোমার 300 মিলিমিটার, যদি চিন্তা করি টোটাল রাউন্ড শেপের 300 মিলিমিটার আর কি রাউন্ড শেপ। সো এই 300 মিলিমিটারে তোমার অনেক চিপ ফ্যাব্রিকেট হয়, কিন্তু ফ্যাব্রিকেশন প্রসেসের ভেরিয়েশনের কারণে তোমার সবগুলো চিপ কাজ করে না। এক এক রিজিয়নের অথবা ওই 300 মিলিমিটারের তোমার তোমার রিজিয়নের ফ্যাব্রিকেটেড চিপ তোমার বেঞ্চমার্ক টেস্ট বলে, দেখবা চিপের বলে ওরা যে বেঞ্চমার্ক টেস্ট। সো এই চিপ ফ্যাব্রিকেট হওয়ার পর এই চিপের বেঞ্চমার্কিং টেস্ট করা হয়, প্রতিটা চিপের বেঞ্চমার্ক টেস্ট করা হয়। যে চিপগুলো বেঞ্চমার্ক টেস্টে পাস করে ওই চিপগুলো বাজারে ছাড়া হয়। কারণ বেঞ্চমার্ক যদি পাস না করে যদি কোনো চিপ বাজারে ছাড়ে, কোনো একটা ধরো ইন্টেল বলো অথবা এএমডি বলো, সো দেখা যাবে যে ওদের যে লাইফ টাইম স্প্যান দেয় তার আগেই যদি প্রসেসর নষ্ট হয়ে যায়, তখন ওই কোম্পানির জন্য এটা খুবই ব্যাড রেপুটেশন। সো এই বেঞ্চমার্কিং টেস্টের একটা ভালো সময় যায় এই প্রতিটা চিপের বেঞ্চমার্কিং টেস্ট করার জন্য। বাট তুমি যে কোয়েশ্চনটা করতেছিলা যে সবগুলো তুমি স্পাইস লেভেলে করলা, মানে সফটওয়্যার লেভেলে। সো সফটওয়্যার লেভেলে এত চেকের কারণ হলো, ফার্স্ট অফ অল আমি চিপ ফ্যাব্রিকেট করার পর ওই টেস্ট করা হয়, বাট তার আগেই চেকগুলো করা হয় কারণ ফ্যাব্রিকেশন কস্ট অনেক হাই। তুমি যদি একটা প্রসেস 350 ন্যানোমিটারে করো, ওইটার কস্ট একরকম, 180-তে করলে একরকম। এখন যে আপডেটেড নোড 7 ন্যানো বলো, 5 ন্যানো আর ইভেন 3 ন্যানো এখন যেটা যাচ্ছে, এগুলোর মাস্কিং লেয়ার প্রাইস অনেক অনেক হাই। তোমার একটা ওয়েফার চিপ ডিজাইন করতে কয়েক হাজার ডলার লাগে। সো ইনফ্যাক্ট তোমার 7 ন্যানো অথবা 5 ন্যানো যেগুলা চিপের বলতো, একটা 300 মিলিমিটার চিপ ফ্যাব্রিকেট করতে তোমার $1 মিলিয়ন তারও বেশি খরচ হয় এরকম। সো প্রসেস যত শ্রিঙ্ক হয় কস্ট তত বেড়ে যায়। সো এই যে আমরা যে কস্টিং, যাতে আমি যে একটা চিপ ফ্যাব্রিকেট করলাম, ফ্যাব্রিকেট করার পর যদি কাজ না করে এনি হাও,
অনেক লস একটা ভেন্ডরের জন্য অথবা একটা কোম্পানির জন্য। সো এই ফল্টগুলো প্রহিবিট করার জন্যই সার্কিট লেভেল অথবা স্পাইস লেভেলে অথবা সফটওয়্যার লেভেলে এতগুলো চেক করা হয়। তারপরও ফ্যাব্রিকেট করার পর ওরা কিন্তু একটা চিপ একদম একদম ফার্স্ট স্টেজে মার্কেটে আসে না। তোমরা জানো যে জেনারেশন, যে আমরা চিপের যে জেনারেশন গুলো বলি, এই জেনারেশন কিন্তু 3 to 4 ইয়ার্স সময় নেয় প্রতিটা জেনারেশন আসতে। সো এই 3 to 4 ইয়ার্স তোমরা আগের 3 বা 4 ইয়ার্স পরে যে জেনারেশনের চিপ পাবা, এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট 7 ন্যানো যখন বাজারে আসে, 7 ন্যানো বাজারে আসার 8 থেকে 10 বছর আগে, ইনফ্যাক্ট তারও আগে 7 ন্যানো প্রসেসরের কাজ শুরু হয়। সো এইগুলা কি সো মেইনলি চেকস প্রতিটা স্টেজেই চেকস করা হয় আমাদের, যাতে এক হলো কস্ট কমানো, 2 হলো রিলায়েবিলিটি নিয়ে আসা, এবং আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হলো তোমার সময় সেভ করা। সো ঠিক আছে, আমরা এখন আবার আসি ভেরিলগ প্রপার্টিজে। সো ফার্স্ট যেটা ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট অফ প্রসেস টেকনোলজি। সো ভেরিলগ কোড চুজ করার মেইন রিজনের মধ্যে প্রসেস টেকনোলজি ইন্ডিপেন্ডেন্সি নাম্বার 1। কারণ আমরা যখন একটা সিস্টেম ডিজাইন করি, ধরো ভেন্ডর ধরো যে 16 ন্যানোমিটারের একটা প্রসেসর ডিজাইন করলো। এখন এই 16 ন্যানোমিটার প্রসেসর ডিজাইন করার জন্য থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স রাত দিন একাকার করে ওই প্রসেসরটা ডেভেলপ করলো। এখন 16 ন্যানো থেকে ধরলাম যে যখন 12 ন্যানোতে তারা শিফট করবে, এখন আবার যদি ওই ইঞ্জিনিয়ার গুলো 12 ন্যানোমিটারের জন্য আলাদা করে স্ক্র্যাচ থেকে আর্কিটেকচার ডিজাইন করে কোডিং করে, এটা হিউজ টাইম, হিউজ লেবার লস, হিউজ কস্ট। সো এই ভেরিলগ কোডিংটা প্রসেস ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস তুমি 16 ন্যানোমিটারের জন্য যদি একটা ডিজাইন করো, সেটা 7 এ চালাতে পারবা, 180 তে চালাতে পারবা, 16 এ চালাতে পারবা, 22 তে চালাতে পারবা। যত প্রসেস টেকনোলজি আছে সবগুলোর জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস ওয়ান টাইম আমি একটা কোড লিখবো, এই কোড দিয়ে আমি যে কোনো প্রসেস টেকনোলজিতে আমার চিপ আমি ইমপ্লিমেন্ট করব। সো ভেরিলগ, এটা ভেরিলগের একটা নাম্বার 1 প্রপার্টিজ। দেন আমরা যাব হলো কনকারেন্সিতে। কনকারেন্সি মেইনলি হলো তোমার প্যারালাল অপারেশন। সো আমাদের ভেরিলগ কোডিং এ তোমরা দেখবা একটা কিওয়ার্ড থাকবে অলওয়েজ। সো এরকম অলওয়েজ প্লাস আদার্স কিওয়ার্ড বা ইনিশিয়াল, এরকম কিওয়ার্ড গুলোর এই ভেরিলগ কোডিং এর ইম্পর্টেন্ট হলো বেসড অন ক্লক একই টাইমে সেভারাল প্রসেস কাজ করে কোডিং আর্কিটেকচার। সো সব কোড যদি সবই সেম হতো তাহলে আমরা পাইথন ইউজ করতাম, বা ভেরিলগ বা পার্ল আছে, চিজেল আছে। সো এই কোডিং সবই ইউজ করতে পারতাম। সো বেসড অন আওয়ার রিকোয়ারমেন্টস আমরা ডিফারেন্ট কোডিং আমরা ডিফারেন্ট পারপাস ইউজ করি। সো ভেরিলগ যেটা করে সেটা হলো কনকারেন্সি থাকার কারণে এটা প্যারালাল অপারেশন হয়, যেটার কারণে আমাদের নেট লিস্টিং বলো বা সিমুলেশন বলো বা টেস্টিং বলো, এই কাজগুলোতে আমাদের সময় খুবই কম লাগে। দেন আমাদের ভেন্ডর নিউট্রালিটি। সো ভেন্ডর আমরা বলতেছি তোমার বড় বড় কোম্পানিগুলো যারা ধরো যে টুলস সাপ্লাই করে, মেইনলি যদি টপ ভেন্ডর ক্যাডেন্স আছে, সিনপসিস আছে, দেন আদার্স কোম্পানি মেন্টর গ্রাফিক্স আছে। দেন এই ভেন্ডর নিউট্রালিটি। সো ভেরিলগ কোডিংটা হলো ভেন্ডর নিউট্রালিটি। প্রতিটা কোম্পানি যে টুলস গুলো ডেভেলপ করে, যেমন আমরা ইউজ করতেছি কি এখন মডেল সিম ইউজ করবো, দেন কোয়ার্টাস ইউজ করবো, তুমি কিন্তু এই ভেরিলগটা মডেল সিমেও করতে পারবা, আবার কোয়ার্টাসেও করতে পারবা, আবার ক্যাডেন্সের একটা অপশন আছে, এনসি লঞ্চ নামে একটা সফটওয়্যার আছে, ওখানেও করতে পারবা। সো ভেন্ডর ক্যান বি ডিফারেন্ট বাট কোডিং সেম। সো সেম কোড তুমি ডিফারেন্ট সফটওয়্যারে ডিফারেন্ট সফটওয়্যারে তুমি ইমুলেট করতে পারবা। সো দেখা যায় যে ভেন্ডরের টুলস এর উপর ডিপেন্ড করে এই ভেরিলগের সিনট্যাক্স বা মডিউল চেঞ্জ হয় না। সো এটা একটা বিগেস্ট অ্যাডভান্টেজ। আমি যে ভেন্ডরের টুলস ইউজ করি না কেন কোডিং অথবা ভেরিফিকেশনের জন্য, আমার ভেরিলগ কোডিং এর স্ট্রাকচার বলো অথবা সিনট্যাক্স বলো সেম। দেন হলো রিইউজেবিলিটি। সো রিইউজেবিলিটি বলতে গেলে বলা যায় ওই যে ইন্ডিপেন্ডেন্স অফ প্রসেস টেকনোলজি, এটা ইন্টিগ্রেটেড। কারণ সেম কোড তুমি ডিফারেন্ট টেকনোলজি
টেকনোলজিতে ইউজ করতে পারতেছো। আর একটা রিইউজেবিলিটির মধ্যে পড়ে, ধরো যে তোমার মাইক্রো আর্কিটেকচার যদি চিন্তা করি, ধরো যে তুমি একটা মডিউল ক্রিয়েট করছো অ্যাডারের অথবা মার্কসের, যদি একদম নিচু থেকে বোঝাইতে চাই, অথবা অ্যাডার মার্কস অথবা কি বলবো ডিকোডার এনকোডার, এই মডিউলগুলো তুমি বারবার ইউজ করতে পারো, যে কোনো জায়গায় যে কোনো সময় তুমি এগুলো কল করে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কোডিং করতে পারবা। সো এটা হলো রিইউজেবিলিটি। দেন আমাদের আছে স্কেলেবিলিটি। সো স্কেলেবিলিটির মধ্যে পড়ে তোমাদের ধরো তুমি একটা কোড লিখছো 32 বিটের জন্য, একটা প্রসেসর করলা 32 বিটের জন্য। এখন তুমি যদি 16 বিটের জন্য কোড করতে যাও, তোমার আবার 16 বিটের জন্য কোড করার দরকার নেই। শুধু যেটা করতে হয়, তোমার ইনপুট লেভেলে অথবা আউটপুট লেভেলে তুমি শুধু রেজিস্টার চেঞ্জ করবে, অথবা তোমার ডাটা ফ্লো কিভাবে হবে একটা কোডে তুমি শুধু ওইটা ডিফাইন করবে। বাকি সব মডিউল ঠিকঠাক থাকবে ও ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে তোমার সিস্টেম ওইভাবে বিহেভ করবে। সো তুমি যদি 16 বিটের জন্য কোড করো, সেটা 32 বিট ইউজ করতে পারবা। সো 32, 64, 128 যেভাবে ইউজ করতে পারো। সো এখানে তোমার স্কেলেবিলিটিটা আছে, যেটার কারণে ভেরিলক এত পপুলার। দেন ইজ অফ ডিবাগিং। সো ইজ অফ ডিবাগিং এর মধ্যে যেটা পড়ে, ভেরিলক কোডিংটা মোর অর লেস আমার সি প্রোগ্রামিং এর মতো। সো সিমিলারিটিস থাকার কারণে অথবা কোডিং স্টাইল বলো, যেভাবে কোডিং স্টাইলটা করা হয়, সো এখানে ডিবাগ করাটা ইজিয়ার। অথবা সিমুলেশন অথবা সফটওয়্যার যেভাবে ক্যাচ করে এররগুলো, এই এররগুলো ডিবাগ করা ইজিয়ার হয় এই ভেরিলক কোডিং এ। অতটা কঠিন না, যেমন সি প্লাস প্লাস মোর অর লেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটু কঠিনই বলা হয়। তোমার ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে পাইথন, দেন ভেরিলক মোর অর লেস ইজি প্রোগ্রামিং। সো দেন এই পিপিটিটা আসলে সাজানো হয়েছে তোমার ইন অ্যান্ড আউট স্ক্র্যাচ থেকে। সো আই থিঙ্ক তোমরা অনেকে জানো। সো আমি ফার্স্ট মুভ করব, তোমরা যদি কোথাও না বুঝো আমাকে একটু জানাও যে আমি এখানে বুঝি নাই। বুঝতে পারছো সবাই? সো ভেরিলক অপারেটরস, আমরা যে ভেরিলক কোডিংটা করব, এটা অপারেট করার জন্য কিছু স্টাইল অর সিনট্যাক্স যে ভেরিলক ফার্স্ট ইনভেন্ট করছে ডিফাইন করা আর কি। সো দেন ভেরিলক ফার্স্ট অপারেটরে যদি আমরা যাই, একটা বিট ওয়াইজ অপারেটরস, যেটা একটা অপশন হলো ইউনারি অপারেটরস আর একটা হলো বাইনারি অপারেটরস। সো ইউনারি অপারেটরস হলো, এর আরেকটা নাম হলো তোমার রিডাকশন অপারেটর। রিডাকশন কেন হয় একটু পরে আমি জানাচ্ছি যে কেন রিডাকশন বলা হয়। সো আরেকটা হলো অপারেন্ড। অপারেন্ড হলো তোমার যে ভেরিয়েবলটা, ওইটাকে বলা হচ্ছে অপারেন্ড। সো এখানে আমি ট্রাই করছি তোমার ব্লু কালার দিয়ে তোমার কোডিং রিলেটেড যে সিনট্যাক্স গুলো আছে অথবা অপারেটর গুলো আছে ওইগুলো ডিফাইন করা। সো ব্লু কালার এন্ড যেটা দেখতে পাচ্ছ, অ্যাম্বারস্যান্ড এন্ড যেটা, সেটা হলো এন্ড অপারেশন করে। যে নট এন্ড সেটা হলো ন্যান্ড অপারেশন করে। নট এন্ড মানে কি এন্ড এর ঠিক অপোজিট। দেন যে সাইন দেখতে পাচ্ছ ক্যাপের মতো, এক্সঅর, দেন অর, দেন নট অর, দ্যাট মিনস নট, এন্ড পরের সাইনটা হলো নট, দ্যাট মিনস তোমার যা লজিক জিরো আর কি। সো ইউনারি অপারেটর যদি এক্সাম্পল দেই, তোমার ধরো যে এ যদি 4 বিট 0110, দেন এন্ড এ যদি করো, ধরো এন্ড এ, আমি ইউনারি অপারেটর করলাম অ্যাম্বারস্যান্ড আগে এন্ড এ, দেন ও কি করবে, এই যে 0110 যে 4টা বিট আছে, এইটার প্রতিটা বিটকে ও এন্ড করবে। যেমন যদি আমি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আসি 0 and 1, দেন 0 and 1 ও কি করবে, এন্ড করবে। 0 1 এর এন্ড করলে কি পাবা, 0 পাবা। দেন 0 and 1 আবার এন্ড করলে কি পাবা, 0 পাবা। দেন আবার 0 0 এন্ড করলে কি পাবা, 0 পাবা। সো রেজাল্ট তুমি 1 বিট 0 পাবা। সো এন্ড অপারেশনে যে কোনো একটা 0 থাকলে আলটিমেটলি রেজাল্ট কি পাবা, 0ই পাবা। সো এখানে কি হলো, আমার ইনিশিয়ালি এ ভেরিয়েবল যেটা ছিল 4 বিট 0110 ছিল, এখান থেকে কি হলো 1 বিট 0-তে নেমে গেল ইউনারি অপারেটরের কারণে। সো 4 বিট থেকে 1 বিটে রিডাকশন হলো।
এই কারণে এটার আরেকটা নাম দেওয়া হয়েছে রিডাকশন অপারেটর। দেন আমরা যাব বাইনারি অপারেটরে। সো বাইনারি অপারেটর যেটা করে সেটা হলো তোমার ধরো যে দুইটা অপারেন্ড আছে, দুইটা ভেরিয়েবলে তুমি ডাটা ডিফাইন করে রাখছো, 4 বিট হোক, 3 বিট হোক, 1 বিট হোক, এই অপারেন্ডের মধ্যে তুমি ইউজ করবা। আগের যেটা ছিল ইউনারি অপারেটর, যে কোনো একটা তোমার হলো অপারেন্ডের আগে আগে আমরা ইউনারি অপারেটর ইউজ করি। আর হলো বাইনারি অপারেটর করব আমরা দুইটা অপারেন্ডের মাঝখানে। যেমন এক্সাম্পলে দেখা যাচ্ছে এ 3 বিটের, বিও 3 বিট, দেন আমরা কি করলাম, এ এন্ড বি অপারেন্ড করলাম। সো এ এন্ড বি যদি তুমি অপারেন্ড করো বিট ওয়াইজ, সো এ ভেরিয়েবলের যদি তুমি এমএসবি আর বি ভেরিয়েবলে যদি এমএসবি করো, 0 and 1 অপারেন্ড এন্ড করলে হয় কি 0, 1 and 0 অপারেন্ড করলে 0, 0 and 1 অপারেন্ড করলে 0। সো আলটিমেটলি এ এন্ড বি যদি অপারেন্ড করা হয়, সো তুমি টোটাল পাইলা 3 বিট 000, এবং অর যদি করো 111। সো এইটা বিট ওয়াইজ অপারেশন করে, এটা খেয়াল রেখো যে এটা বিট ওয়াইজ অপারেশন করে। সো বাইনারি অপারেন্টে কিন্তু রিডাকশন হচ্ছে না, রিডাকশন হচ্ছে কি ইউনারি অপারেটরে, যেটা হলো রিডাকশন অপারেটর। সো তোমাকে হ্যাঁ স্যার এখানে ইউনারি মানে যে রিডাকশন অপারেশনটা রাখবে একটু বলবেন, মানে এটা ঠিক? হ্যাঁ আচ্ছা, রিডাকশন অপারেটরটা যদি বলি, এখানে এক্সাম্পলটা দেখো, এখানে কি আছে, 4 বিট 0 1 1 0, রাইট? আচ্ছা, এখানে কয়টা বিট আছে আমার? 4টা বিট। 4টা। হ্যাঁ, সো এইখানে দেখো দেন এন্ড এ আছে না, তাহলে কি এটা কি করবে, প্রতিটা বিটকে এটা কি করবে, এন্ড করবে। সো ধরো তোমার যদি এই 4টা বিটকে আমি এন্ড করি, যে কোনো একটা বিটই যদি 0 থাকে, তাহলে কি আমি পুরো রেজাল্টটা 0 পাবো না? জি স্যার। এন্ড কি হয়, যে এন্ডে যদি ট্রুথ টেবিল চিন্তা করো কি হয়, যে কোনো একটা 0 হলেই কি 0, জি স্যার। রাইট? এটাও একদম সেম, বুঝতে পারছো? আচ্ছা, আমরা নেক্সট যাই আরেকটা। তাহলে ওটা যদি অর হতো তাহলে কি 1 হতো, 1 বিট 1? তুমি যদি অর করো, প্রতিটা বিট অর করবা, ধরো 0 and 1 অর, দেন 1 plus 1 অর, দেন 1 plus 0 অর। বাট অরের এখানে কিন্তু রুলস আছে, তুমি 1 1 যোগ করলে আবার 0 হয়ে যায়, বুঝতে পারছো? আমরা যখন অর করি 1 plus 1 কি করি, 0টা রাখি না? সাম 0 ক্যারি 1 স্যার। হ্যাঁ, ক্যারি 1। সো একটা জিনিসই মনে রাখবা, এইখানে বিট ওয়াইজ অপারেশনটা করবা। তুমি যদি বাইনারি অপারেটরটা চিন্তা করো, এখানে এক্সাম্পলটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে যদি বাইনারি অপারেটরটা চিন্তা করো, এন্ড এর ক্ষেত্রে এইজ ইজ 0, এমএসবি 0, আর হলো এটার এমএসবি যদি 1, এই দুটো এন্ড করো, তাহলে কি পাচ্ছ 0। পরেরটা 1 0 এন্ড করলে কি পাচ্ছ 0, পরেরটা 0 1 এন্ড করলে কি পাচ্ছ 0। সিমিলারলি যদি অর করো, সেম, 0 and 1 কি 1, 1 0 কি আসতেছে 1, 0 1 কি আসতেছে 1। বাট যদি 1 1 হতো 0 চলে আসতো। স্যার তাহলে বিট কি একটা বেড়ে যেত না? না, আমরা ক্যারি ইয়া করতেছি না এখানে। ক্যারি আপাতত কনসিডারেশন আসতেছে না। আচ্ছা, সমস্যা নেই, না বুঝলে আমাকে বলো, আমি পরে আবার ব্যাক করব, ঠিক আছে? নেক্সট অপারেটরে আসি আমরা, সেটা হলো এরিথমেটিক অপারেটর। সো আমাদের কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে হয় না? সো এইগুলো হলো তোমার এরিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণন ভাগ অ্যাম্পারস্যান্ড ভাগশেষ আর কি। দেন আমাদের আছে রিলেশনাল অপারেটরস। সো রিলেশনাল অপারেটর যেটা করে, তোমার দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি ট্রু হয় 1 দিবে, আর যদি ফলস হয় তাহলে কি দেবে, 0 দিবে। সো রিলেশনাল অপারেটর গুলো কি আছে, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, অথবা গ্রেটার দেন ইকুয়াল। সো গ্রেটার দেন কি, ধরো যে এ আর বি ধরো যে এ তে আমি হলো
a এর ভ্যালু যদি b এর চাইতে বড় হয় তাহলে কি ট্রু, দেন রিটার্নে তুমি রেজাল্ট পাবা 1, জাস্ট নর্মাল রিলেশনাল অপারেটর। দেন আছে আমাদের ইকুয়ালিটি অপারেটর, দুইটা ভ্যালু যদি ইকুয়াল হয়, নট ইকুয়াল হয়, আর হলো একটা আছে ট্রিপল ইকুয়াল, যেটা হলো কেস ইকুয়ালিটি। ধরো আমরা কেস ডিফাইন করি ইফ দিস দেন দ্যাট, এইরকম সময় তোমার কেস ইকুয়ালিটি ইউজ করতে হবে। আর সিমিলারলি কেস ইন ইকুয়ালিটিও সেম। দেন আমাদের আছে লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর এক্সক্লামেটরি যেটা নট ট্রু, যদি ট্রু না হয় তাহলে নট ট্রু দ্যাট মিনস কি ফলস, রিটার্ন 0, অথবা যদি ট্রু হয় তাহলে রিটার্ন করবে 1। সো এন্ড যেটা সেটা কি করে, বোথ এক্সপ্রেশন ট্রু। যদি দুইটা তোমার কেজের মধ্যে অথবা যে দুইটার মধ্যে তুমি লজিক্যাল অপারেটর চালাচ্ছ ওই দুইটার যদি কন্ডিশন ফুলফিল করে দেন তুমি ট্রু পাবা, অথবা রিটার্ন 1 পাবা, আদারওয়াইজ নো। আর অর এর অপারেশন হলো যে কোনো একটা ট্রু হলেই ট্রু, জাস্ট লাইক অর গেটের মতো। সো ইফ এনি রিটার্ন ইজ জেড অর এক্স দেন দ্য রেজাল্ট ইজ আননোন। ধরো যে তুমি এমন ভাবে কেস সেট করছো ও বুঝতে পারতেছে না যে রেজাল্ট কি আসবে। যদি ও রেজাল্ট জেড অথবা এক্স দেয়, জেড এখানে হলো হাই ইম্পিডেন্স অথবা আনকানেক্টেড, আর এক্স হলো গিয়া ডোন্ট কেয়ারের মতো, আইদার এটা 1 অথবা 0, যে কোনো একটা ভ্যালু হতে পারে। সো ইন দ্যাট কেস তোমার হলো রেজাল্ট তুমি জানো না, আননোন। দেন তোমার আছে হলো শিফট অপারেটরস। সো রাইট শিফট আছে আর একটা লেফট শিফট আছে। সো এই শিফট অপারেটর কাজ হলো ডাটা শিফট করা। সো তুমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো তুমি যদি ডাটা শিফট করো, শিফট করার পর যে এমটি প্লেস গুলো থাকবে ও 0 দিয়ে রিপ্লেস করবে। সো এক্সাম্পল আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে এ এর ভেরিয়েবল কি 4 বিট 11x0। সো এ গ্রেটার দ্যান 2 যদি দেই, এটা কি আমার রাইট শিফট। সো আমি যদি রাইট শিফট করি এমএসবি থেকে যদি দেখো 11, এই x0 কি রাইট শিফট হয়ে যাবে না? x0 রাইট শিফট হয়ে গেল, ওই দুইটা প্লেস কি নিল 11। সো আমার বাট এমএসবি কি ফাঁকা হয়ে গেল না? ওই এমএসবি ও 0 দিয়ে রিপ্লেস করবে। সিমিলারলি তুমি যদি লেফট শিফট 1 করো তাহলে কি হবে 1x0 আসবে, এই যে লাস্টের যে এলএসবি বিটটা আছে ওটা 0 দিয়ে রিপ্লেস করবে। দ্যাট মিন্স রাইট শিফট করলে এমএসবি গুলো 0 দিয়ে রিপ্লেস হবে, লেফট শিফট করলে এলএসবি গুলো তোমার 0 দিয়ে রিপ্লেস হয়ে যায়। দেন আমাদের আছে কনকাটিনেশন অপারেটর। সো কনকাটিনেশন যেটা হলো এটা হলো বিটগুলো অ্যাড করে। ধরো যে এ আছে 2 বিট 11 আর বি আছে 3 বিট 101। সো কনকাটিনেশনে তোমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। যখন সেকেন্ড ব্র্যাকেটে ওই ডাটা দুইটা কনকাটিনেশন করলা অথবা অ্যাড করলা তখন কি হবে 2 বিট আর 3 বিট মিলে 5 বিট হবে। বাট সিরিয়ালি যেভাবে তুমি অ্যারেতে সাজাবা এ অর বি, সিমিলারলি এ কি 11 আর হলো 3 বিট, বি কি ছিল 101। সো এইভাবেও কনকাটিনেট করলো এই 7টা ডাটা। সো এই অপারেন্ট গুলা যেগুলো দেখাচ্ছি মেবি তোমার ইন ফিউচার সবগুলা কোডিং এ লাগবে না, ঠিক আছে? কিন্তু তোমরা যখন প্রফেশনালি যদি ভেরিলগ কোডিং করতে যাও এই অপারেন্ট গুলো কোথাও না কোথাও তোমাদের কাজে লাগবেই। কোথাও ডাটা মার্জ করতে হবে, কোথাও ডাটা অ্যাসাইন করতে হবে, কোথাও তোমার লজিক্যাল এক্সপ্রেশন চালাইতে হবে। সো এই অপারেন্ট গুলা তোমার কাছে যদি লিস্ট ডাউন করা থাকে কোনো এক সময়, তুমি যদি এই পিপিটিটা দেখো, রিসোর্সের এখন অভাব নাই যদিও, সো খুব তাড়াতাড়ি রিকল করতে পারবো। সো আরেকটা কনক্যাটিনেটের ওই জায়গাটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, কনক্যাটিনেশন অপারেটর হলো, আমরা যদি খুব সিম্পলি বলি সেটা হলো দুইটা, মানে স্যার এক্সাম্পল দুইটা এক্সাম্পল এক্সাম্পল দুইটা ডাটাকে ও কি করবে কম্বাইন করবে। ধরো যে এ আমার কি আছে 2 বিট 11 আর বিটে আমার কি ছিল 3 বিট, রাইট? 3 বিট 101। সো আমি যদি কনক্যাটিনেট করি এই ভেরিয়েবল দুইটাকে এ আর বি, তখন কি হবে এ তে আমার কয়টা বিট ছিল 2 বিট, বি এর বিট কয়টা 3 বিট। সো আমি যদি কম্বাইন করি আমার টোটাল বিট হবে কয়টা 5 বিট, রাইট? বুঝতে পারছো? আমার এ তে কত ছিল 2 বিট আর বি তে কত বিট 3 বিট। দুটো যদি আমি কম্বাইন করি টোটাল 5 বিট।
বাট এখানে 5 বিট, এখন ও ডাটা কোন অর্ডারে কম্বাইন করবে? আমি ঠিক অ্যারেতে যেভাবে বলবো ওইভাবে ও ডাটা কম্বাইন করবে। যেমন এ আমি কি দিছি, আমার অ্যারের আগে কি আছে, এ দেন বি, রাইট? সো ও কি করবে, 5 বিটের ফার্স্ট এমএসবি তে কি করবে, ও 1 1 দিবে, কারণ এ এর ভ্যালু কত ছিল, 2 বিট 1 1। দেন আমার কি যাবে, বি যাবে 1 0 1। বাট আমি যদি অ্যারেতে দিতাম y ইজ ইকুয়াল টু বি কমা এ, তাহলে কি হতো, 5 বিট 1 0 1 1 1। এইভাবে ও কম্বাইন করতো এই ডাটা দুইটাকে। বুঝতে পারছো? ওকে। দেন রেপ্লিকেশন অপারেটর। সো রেপ্লিকেশন ওয়ার্ডটাই বোঝা যায় যে ও রেপ্লিকেট করবে। সো রেপ্লিকেট ডাটা। সো রেপ্লিকেট এটা ইউজ করার ওয়ে হলো তোমার কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। যেমন এখানে যদি আমরা ভেরিয়েবলে রাখি 2 বিট 1 0, সো এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার ভেরিয়েবল এটাকে আমি যদি সামনে 3 দিই, দ্যাট মিনস ওটা কি করবে, ও 3 টাইমস ওই ডাটাটাকে রেপ্লিকেট করবে। বুঝতে পারছো? সরি। সো 3 টাইমস এই ডাটাটাকে রেপ্লিকেট করবে। সো আমার কি ছিল, 2 বিট 1 0। সো 2 বিটকে যদি আমি 3 টাইমস রেপ্লিকেট করি তাহলে আমার ডাটা ফাইনালি কত দাঁড়াবে, 6 বিট, রাইট? তাহলে কি হবে, 6 বিট 1 0 1 0 1 0 1 0। সো 3 টাইমস ও রেপ্লিকেট করলো 1 0 কে। সরি, এখানে 1 0 একটা বেশি হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, দেন হলো কন্ডিশনাল অপারেটর। সো কন্ডিশনাল অপারেটর evaluates condition or logical operation and then assign. So syntax যদি কন্ডিশনাল অপারেটরে তোমরা চিন্তা করো, সেই সিনট্যাক্সটা হবে আউটপুট ইজ ইকুয়াল টু, যে কোনো একটা কন্ডিশন যদি তুমি সেট করতে যাও তাহলে তোমার প্রথমে দিতে হবে ওই কন্ডিশন টু বি চেকড, দেন হোয়াট মার্ক। কোনো একটা কন্ডিশন আগে তোমার চেক করতে হবে। ধরো যে এক্সাম্পলটা যদি দেখি, a গ্রেটার দেন b হোয়াট, দেন ও কি করবে, এ গ্রেটার দেন বি কন্ডিশনটাকে আগে চেক করবে এটা ট্রু নাকি ফলস। যদি কন্ডিশন চেক ফুলফিল হয় দেন ও নেক্সট স্টেপে যাবে। ধরো যে কন্ডিশন চেকড হলো এ গ্রেটার দেন বি হোয়াট এ প্লাস বি কোলন ফলস ভ্যালু। ট্রু ভ্যালু হলে তোমার এ প্লাস বি দিবে, আর হলো ফলস ভ্যালু হলে কি হবে, এ মাইনাস বি করবে। সো এই সিনট্যাক্সটা হলো মেইনলি তোমার, এখানে ডিফারেন্ট এক্সাম্পল তোমরা সাজাইতে পারবা। এখানে মেইনলি যেটা জানার বিষয় সেটা হলো তোমার, আমরা কি করি, ইফ এলস করি না, সেই ইফ এলস এর কাজটা বলতে পারো এভাবে সিনট্যাক্সে তুমি সাজাতে পারো কন্ডিশন অপারেটর। সো প্রথমে তোমার একটা কন্ডিশন চেক করতে হবে, যদি কন্ডিশনটা ফুলফিল হয় ঠিক ওই ডাটা ফ্লোর মতো, যদি ইয়েস হয় গো দিস ওয়ে, ইফ নো গো আদার ওয়ে। এরকম হলো পুরো ব্যাপারটা এখানে কন্ডিশনাল অপারেটরের জন্য। দেন আমাদের, আচ্ছা আমরা জাস্ট শর্টলি আসি যতটুকু হলো, ভেরিলগ প্রপার্টিজ ডান, কেন আমরা ভেরিলগ চুজ করি। দেন আমাদের অপারেটর, সো আমরা ভেরিলগ কোডিং করার সময় কি কি অপারেটর গুলো ইউজ করব। দেন আমাদের আছে কি সিনট্যাক্স। সো একটা ভেরিলগ কোড করার সময় এই যে অপারেটরের পাশাপাশি আমরা কি করি, সিনট্যাক্সও ইউজ করি। সেই সিনট্যাক্সের মধ্যে একটা কি আছে, কমেন্টস। সো কমেন্টসটা কেন ইম্পর্টেন্ট, তোমরা যখন কোড করবা অথবা যখন কোড এক হাত থেকে অন্য হাতে চলে যায়, ধরো যে একটা কোড তো একটা ইঞ্জিনিয়ারই করে না, সেম কোড ডিফারেন্ট ইঞ্জিনিয়ার তার ডিফারেন্ট মডিউল ইউজ করে। সো কোনো একটা ইঞ্জিনিয়ার কোড লিখলো নিজের মতো করে, সো কোনটা ভেরিয়েবল ও কি ধরছে তুমি জানো না। ধরো যে তোমার একটা ফ্রেন্ড কোড করছে, ওর মতো করে কোড করছে, ধরো যে এ এক ধরছে এক ভেরিয়েবল, বি ধরছে এক ভেরিয়েবল, সি ধরছে এক ভেরিয়েবল। বাট ও যদি লিখে রাখতো যে এ ভেরিয়েবল ধরছে আমি এটার জন্য, বি ভেরিয়েবল ধরছে আমি এটার জন্য। যেমন কেউ শুধু মডিউল COUNT কাউন্ট কেউ করতে পারে, কেউ লিখে কাউন্টার, অথবা কেউ যে মডিউল যে কোনো একটা নাম। সো যখন কেউ কমেন্টে লিখে রাখে যে আমার এই ভেরিয়েবলটার কাজ এইটার বিট এতটা, সো আরেকজন ইঞ্জিনিয়ার যখন তোমার ওই কোডটা দেখবে বা ইউজ করবে তখনও ওর জন্য ডিবাগ করা ইজিয়ার হবে। ইনফ্যাক্ট তোমার নিজের জন্য ইজিয়ার হবে, কারণ তুমি এক মাস আগে যে কোডটা লিখছো, এক মাস পরে গিয়ে যখন তুমি নিজের কোডটাই তাকাবা, তোমার ওই কোডটা বুঝতে অনেক বেশি সময় ব্যয় করতে হবে আমি কিভাবে ওই কোডটা করছিলাম। সো তোমাদের যদি কমেন্ট করে রাখো যে কোডের ভেরিয়েবল এটা, কোডটা এভাবে কাজ করতেছে, তাহলে তোমার ইজি হবে কোড ডিবাগ করতে এবং রিকল করতে।
সো এই কারণে কমেন্ট কোডিং এ ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন নিজেরাও ইন ফিউচার এই ল্যাবে কোড করবা, কমেন্ট করে করে কোড করবা, এটা একটা ভালো প্র্যাকটিস। দেন হোয়াইট স্পেস যেমন কোডিং এর অনেক কোড দেখবা যে তোমার হলো স্পেসিং কেয়ার করে না, যেমন ট্যাব বা স্পেস এগুলো কেয়ার করে না। অনেক কোডিং আছে তোমার সিনট্যাক্সের উপর ডিপেন্ড করে, এই যে স্পেসিং, তুমি যদি ঠিকমতো স্পেসিং না দাও সো ওই কোড আর কম্পাইল হয় না। সো এই ভেরিলগে স্পেসিং তেমন ঝামেলা নাই। সো এই হোয়াইট স্পেস বা স্পেসিং যেটা তুমি যদি এটা মেনটেন করো তখন কোড ডিবাগ করতে ইজিয়ার হয়, এবং আরেকজন ইঞ্জিনিয়ার যখন তোমার এই কোডটা দেখবে সাজানো গোছানো, তখন ওই ইঞ্জিনিয়ারের জন্য ওই কোডটা ডিবাগ করা ইজি হয় একটার পর একটা সিরিয়ালি আর কি। কেস সেন্সিটিভিটি, সো ভেরিলগ হলো কেস সেন্সিটিভ। তুমি যদি একটা ভেরিয়েবল ক্যাপিটাল এ করো আর একটা ভেরিয়েবল স্মল এ করতে পারবো, কারণ এটা কি কেস সেন্সিটিভ। সো এ আর স্মল এ আর ক্যাপিটাল এ দুইটা ডিফারেন্ট। সো তুমি ডিফারেন্ট ভেরিয়েবলে সেম লেটারে বেসড অন আপার কেস আর লোয়ার কেস তুমি ডিফারেন্ট ভ্যালু স্টোর করে রাখতে পারবো। দেন হলো কিওয়ার্ড। আমাদের এখানে বিল্ট ইন কিছু ফাংশন আছে ভেরিলগের অনেক, যেমন অলওয়েজ, অ্যাসাইন, কেস, ইনিশিয়াল, সো রেজিস্টার। সো আমি সবগুলো কিওয়ার্ড এখানে দেই নাই, যেগুলো মোর অরলেস আমরা ইন ফিউচার ইউজ করতে যাচ্ছি। ও যেমন অলওয়েজ তুমি অলওয়েজ দেখবা, অ্যাসাইন দেখবা, ইনিশিয়াল দেখবা, রেজিস্টার দেখবা, ইফ এলস দেখবা এবং পজিটিভ এজও দেখবা। সো এই কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ভেরিলগ কোডিং এর জন্য। দেন আইডেন্টিফায়ার আর কিছুই না, তোমার হলো A to Z 26 letters. সো আইডেন্টিফায়ার যেটা তোমার হলো ভেরিয়েবল আইডেন্টিফাই করবা। দেন কোডিং এর আমরা জানি যে ভেরিলগের ইনপুট আউটপুট থাকে, দেন মডিউল থাকে, এগুলা তোমার আইডেন্টিফাই করার জন্য যে লেটারগুলো ইউজ করা হয় তার মধ্যে আছে ধরো স্মল লেটার A to Z আর ক্যাপিটাল লেটার A to Z। বাট নট অ্যালাউড যেটা, সেটা হলো তোমরা নাম্বার দিয়ে শুরু করতে পারবো না কোনো ভেরিয়েবল অথবা মডিউল নেম, এটা মনে রাখো যে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। দেন স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবো না কোনো কিছুই, যেমন অ্যাড, এক্সক্লামেটরি, স্পেশাল ক্যারেক্টার দিয়ে আইডেন্টিফায়ার শুরু করা যাবে না। দেন হলো নাম্বার স্পেসিফিকেশন। সো আমাদের ভেরিলগ কোডিং এ নাম্বার গুলো আছে তোমার হলো ডেসিমাল, মোর অর লেস সবই, কারণ সব স্কোপই থাকে, কারণ গ্লোবাল ল্যাঙ্গুয়েজে তোমার কেউ চাইলে ডেসিমালে করতে পারে, কেউ বাইনারিতে, ডিপেন্ড অন ডিজাইনার্স। সো সবগুলো অপশনই আছে। সো বাই ডিফল্ট যেটা ভেরিলগ ধরে রাখে সেটা হলো ডেসিমাল ভ্যালু। সো তার মধ্যে দুইটা ফরম্যাট আমরা অ্যালাউড করবো, একটা হলো সাইজড আর একটা হলো আনসাইজড। সো সাইজড যেটা থাকে এটা হলো তোমার বেস থাকবে। বেস কোনটা? তোমার হলো এই যে ডেসিমাল না বাইনারি না অক্টাল, এইটা হলো তোমার বেসটা হলো কত বিটের। দেন হলো বেস ফরম্যাট, তোমার হলো বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল। যেমন আমাদের কি ছিল 2 বিট 01, এই যে 2টা হলো তোমার বেস, দেন হলো বিট যেটা বাইনারি, দেন হলো নাম্বার কত বিটের আর কি। দেন আছে আমাদের হলো আনসাইজড নাম্বারস। আনসাইজড তোমার হলো বেসটা থাকে না। সো বেসড না থাকলে কি হয়, ও দেন সিনট্যাক্স। সো ওইখানে সাইজড আর আনসাইজড চলে গেলাম আমরা। দেন আমাদের নেক্সট যেটা সিনট্যাক্স, এখানেই শেষ। যে সিনট্যাক্সগুলো আমরা ইউজ করি, তোমার কমেন্ট লাগবে, হোয়াইট স্পেস লাগবে কোডিং এর জন্য, যে কেস সেন্সিটিভিটি মনে রাখবা যে স্মল এ আর ক্যাপিটাল এ ডিফারেন্ট। দেন কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড আমরা ইউজ করি এগুলো বিল্ট ইন ফাংশন। দেন আইডেন্টিফায়ার, হাউ উই উইল ডিফাইন আওয়ার ভেরিয়েবল ইনপুট আউটপুট। দেন হলো নাম্বার স্পেসিফিকেশন, যে আমাদের বিটগুলো কিভাবে আমরা ডিফাইন করবো, আমাদের যে ডাটা ফ্লো হবে কোডিং এ, সেই data flow of this coding, how we will use, either we will use decimal or binary or octal. Then Verilog data types. আচ্ছা, এটা তোমার হলো ওকে। সো ডাটা টাইপ যেটা তোমার হলো ভেরিয়েবলে আমরা কি ডাটা স্টোর করে রাখি। সো মেইনলি আমরা যেটা করবো বিটটাই ডিজিটাল সিস্টেমে আমরা কি বিটে ইউজ করি অলওয়েজ 1 0, ট্রু হলে 1 আর হলো ফলস হলে 0। এই 1 সো 0 তোমার হলো ফলস অর লজিক লো, 1 হলো ট্রু অর লজিক হাই,
এক্স তোমার হলো আননোন লজিক আইদার 1 or 0, আর হলো জেড হলো হাই ইম্পিডেন্স যেটা হলো আনকানেক্টেড সার্কিট। হাই ইম্পিডেন্স যেটা ধরো যে ওপেন সার্কিটকে অনেক সময় তোমরা বলতে বলো হাই ইম্পিডেন্স, দ্যাট মিনস ইউ নো নাথিং। সো দেন হলো ডাটা টাইপস, একটা হলো নেট ডাটা টাইপ আর একটা হলো রেজিস্টার ডাটা টাইপ। সো নেট ডাটা টাইপ যেটা নেট দেখে বুঝতে পারতেছো যে তোমরা যখন ভিএলএসআই করছো, অনেক সময় নাম শোনা কথা নেট এ বা নেট বি, নেট সি অথবা নেট ডি অথবা ইন্টারনাল নেট। সো নেটকে আমরা রিপ্রেজেন্ট করি ওয়ার, দেন ট্রাই আউট, দে ট্রাই এন্ড দিয়ে। সো তোমাদের যেটা জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ওয়ার। সো ওয়ারটা কি জিনিস নেক্সট কোডিং এর একটা এক্সাম্পল আছে, ওইটাতে দেখাবো। আর হলো রেজিস্টার। সো ওয়ার আর হলো রেজিস্টার নিয়ে যদি বলতে চাই, ওয়ার হলো তোমার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, নেট ডাটা টাইপ যেটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এটা হলো ডাটা রিস্টোর করতে পারে না, ধরো যে ভোলাটাইল আর কি। সো বাই ডিফল্ট অল ডাটা টাইপস আর ওয়ার এন্ড দ্য ভ্যালু ইজ জি। সো বাই ডিফল্ট যদি তুমি ডিফাইন না করো ইনিশিয়াল দিয়ে যে ওয়ার এর ভ্যালু এটা, সো বাই ডিফল্ট ও জেড ধরে নেবে। সো ওয়ার যে একটা এক্সাম্পল আছে ওয়ার এ আর ওয়ার হলো 03A। সো ওয়ার এ এগুলো তোমার হলো আমরা তো ইনপুট বা আউটপুট রেজিস্টার দিয়ে সিলেক্ট করি। কেন রেজিস্টার পরে আসতেছে একটু জাস্ট। ওয়ার যেটা করা হয়, ধরো যে একটা লজিক সেলের আউটপুট থেকে আরেকটা লজিক সেলের যে ইনপুট আমি কানেক্ট করব, এই মাঝখানের যে ওয়্যারটা এটা ডিফাইন করার জন্য আমরা ওয়্যার ইউজ করি। সো এই ওয়্যারটা তোমার ডাটা ভ্যালু রাখতে পারে না। সো ধরো যে আমাদের যখন ন্যান্ড যদি ধরি ইনপুটে 0 1 1 0 যাই দেয়, আউটপুটে একটা ভ্যালু আসে, এই ভ্যালুটা কি কন্টিনিউয়াস চেঞ্জ হয়। সো এই আউটপুট, এই ন্যান্ডের আউটপুট যখন আমি ওয়্যার দিয়ে করবো, ভ্যালুটা যখন কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, সো এইটা ওই প্রথম হলো ডাটা ধরে রাখতে পারবে না, এবং আউটপুটটা যেহেতু কন্টিনিউয়াসলি ও ডাটা আপডেট করতেছে, সো এটা একটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট করতেছে ওই ওয়্যারটাতে, যে ইনপুটের উপর চেঞ্জ করে কখনো 0 কখনো 1, অ্যাসাইনিংটা হচ্ছে কি কন্টিনিউয়াস বেসড অন ইনপুট চেঞ্জ। সো এটা হলো নেট ডাটা টাইপ। দেন রেজিস্টার ডাটা টাইপ যেটা, সেটা হলো ধরো যে ফ্লিপ ফ্লপ, এটা হলো ডাটা স্টোর করে রাখতে পারে। এখন রেজিস্টার এক্সাম্পলটা যদি দেখো, রেজিস্টার এ, এখানে আমি কি একটাই রেজিস্টার সিলেক্ট করছি ভেরিয়েবলে। সো এই যে একটা ডাটা তোমার স্টোর করার জন্য ফ্লিপ ফ্লপ লাগে একটা, আর রেজিস্টার যদি 0 to 3, তোমার এটা 3:0 লিখলে বেটার হতো এমএসবি। তো এটা তোমার কি চারটা না, রেজিস্টার চারটা দিছি। সো এই চারটা ডাটা স্টোর করার জন্য আমার টোটাল ফ্লিপ ফ্লপ লাগবে চারটা। সো তোমার ডিজাইনের যদি তোমার রেজিস্টার অনেক হাই থাকে, ধরো যে 32 এর জন্য 32টা ফ্লিপ ফ্লপ লাগবে ওই অপারেশন কমপ্লিট করার জন্য। আচ্ছা, দেন ডাটা টাইপস এর মধ্যে আছে আমাদের হলো ইন্টিজার। ইন্টিজার আমাদের কি হয়, বোথ পজিটিভ হয় এবং কি নেগেটিভও হয়, বাট ইন্টিজারের তোমার মিনিমাম ভ্যালু হলো 32 বিট। হ্যাঁ স্যার, ওয়্যার আর রেজিস্টারের মধ্যে স্যার মূল তফাৎটা তাহলে স্যার ওয়্যারের ডাটাটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে আর রেজিস্টার ডাটাটা চেঞ্জ হবে না, এরকম? ওয়্যার যেটা করে, ওয়্যার তোমার ডাটা ধরে রাখতে পারে না, ওয়্যারের ডাটাটা তোমার ভোলাটাইল, বাট রেজিস্টারের ডাটাটা ভোলাটাইল না, এটা ডাটা হোল্ড করে রাখতে পারে। এটা হলো মেইন ডিফারেন্স। ধরো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হয়, কোনো একটা স্টেটের আউটপুট আমার প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করে না, অথবা আউটপুট অথবা ইনিশিয়াল যে আউটপুট আছে ওইটার উপর ডিপেন্ড করে না। আমাদের ফ্লিপ ফ্লপের কি ডাটাটা কি লাস্ট অবস্থায় থাকে, তো কি আমাদের ওই ডাটাটা কি ধরে রাখতে হয় কিছুক্ষণের জন্য, আনলেস আমি নেক্সট ইনপুট পাচ্ছি আমি। বুঝতে পেরেছি স্যার। ওকে, দেন ইন্টিজার যেটা বলতেছিলাম, তোমার বোথ পজিটিভ আর নেগেটিভ ভ্যালু থাকবে, বাট ইন্টিজারের মিনিমাম ভ্যালু হলো তোমার 32 বিট, দেন যাইতে পারে 64 বিটে। সো ইন্টিজার এক্সাম্পল হলো ইন্টিজার কাউন্ট, সোজা এক্সাম্পল একদম। দেন ইনিশিয়ালাইজ করলাম পুরো কোডিংটা, দেন কাউন্টারের ভ্যালু আমি 1 সেট করলাম, পজিটিভ 1। দেন আমি চাইলে কাউন্টারের ভ্যালু আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতে পারি, ডিক্রিমেন্ট করতে পারি, ইচ্ছা। আমি কাউন্টার দিয়ে কি করবো আমার পরের নেক্সট স্টেপের কোডিং এর উপর ডিপেন্ড করবে। দেন হলো
রিয়েল ভ্যালু যেটা করে সাইন ফ্লোটিং পয়েন্ট অ্যান্ড রাউন্ডেড অফ টু নিয়ারেস্ট ইন্টিজার। সো রিয়েল ভ্যালু তুমি যেটা করো, ধরো যে রিয়েল এনিথিং, আমি নাম দিলাম এনিথিং, তুমি যে কোনো ভেরিয়েবল নিতে পারো, ইনিশিয়াল এনিথিং তোমার হলো ওই ফ্লোটিং পয়েন্টটা আমি অ্যাসাইন করলাম। সো দেন আমাদের আছে টাইম। টাইম নামে যে একটা হলো ডাটা টাইপ আছে, সেটা হলো আনসাইন্ড ইন্টিজার ভেরিয়েবল। আনসাইন্ড বলতে কি বোঝায় আমাদের? অলওয়েজ কি আনসাইন্ড মিনস কি পজিটিভ ভ্যালু, রাইট? সো এই টাইম যে বিটটা, এটা হয় তোমার 64 বিট। সো এই যে টাইম যে ডাটা টাইপটা আছে, এই টাইম ডাটা টাইপের কাজ হলো আমরা যে ভেরিলগে সিমুলেশন করি একটা সিস্টেমের কোনো একটা টাইম ধরে, তোমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছো না একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে? সো ভেরিলগে ওই রকম যে আমরা একটা টাইম নিয়ে তো সিমুলেশন করব। সো ওই টাইমটাকে সিস্টেমে ধরে রাখার জন্য এই টাইম ইন্টিজার ও ইউজ করে, ডাটা টাইপ ইউজ করে। দেন আমাদের আছে স্ট্রিং। সো স্ট্রিংকেও আমরা হলো ডাটা টাইপ হিসেবে ইউজ করতে পারি। একটা হলো নর্মাল স্ট্রিং আর একটা হলো ডাটা টাইপ স্ট্রিং। সো ডাটা টাইপ স্ট্রিং এ তোমার প্রতিটা লেটার হলো তোমার স্ট্রিং রিপ্রেজেন্ট করার জন্য ডাবল কিওয়ার্ড দিলেই তোমার স্ট্রিং হিসেবে সেটাও কনসিডার করে ডাটা টাইপস এই কোডিং এ। স্ট্রিং তো জানোই ইজি। সো নেক্সট আমরা আসি ভেরিলগ হলো ভেক্টর এন্ড অ্যারেতে। সো ভেক্টর বুঝাইতে গেলে একটা যেটা আসে সেটা হলো স্কেলার। সো যদি তোমার ভেক্টরের যদি কোনো একটা তোমার ভেরিয়েবল 1 বিট জাস্ট স্টোর করে, তখন ওইটাকে তুমি ভেক্টর বলতে পারতেছো না, ওইটা তোমার হবে স্কেলার। সো দেন আমরা যদি ওই তোমার ধরো যে রো একটা, আমাদের এক্সাম্পল যেটা আছে রেজিস্টার এ, এখানে কি তোমার জাস্ট একটাই ভ্যালু, এটা হলো তোমার হলো স্কেলার। বাট রেজিস্টার 3:0 যখন তুমি করলা, এখানে তোমার 4টা বিট টোটাল এই ভেরিয়েবলে রেজিস্টার করে রাখছি আমি। সো এইটাকে তুমি বলবো হলো ভেক্টর। আর সিনট্যাক্স যদি বলি, এই তোমার হলো সিনট্যাক্সের ক্ষেত্রে এমএসবি টা থাকবে লেফট আর হলো এলএসবি থাকবে রাইটে, যে এক্সাম্পলে যেভাবে আছে আর কি। বাট ভেক্টরের ক্ষেত্রে তোমাদের এই এমএসবি আর এলএসবি তুমি হলো ভেরিয়েবল রাখতে পারবো না, এটাকে তোমার কনস্ট্যান্ট রাখতে হবে। ধরো তোমার একটা সিস্টেম 32 বিট, দ্যাট মিনস এমএসবি হলো 31, এলএসবি 0, তোমার হলো এটা কনস্ট্যান্ট রাখতে হবে। আর একটা যেটা লাস্টের আগের, আচ্ছা এইটা যেটা ধরো যে আমাদের কি আমরা যখন একটা ভেক্টর ডিফাইন করব, সহজ কথায় যে একটা লেন্থ আছে তো ভেক্টর, রাইট? আইদার 32 বিট অর 64 বিট। এই লেন্থটা তোমার ভ্যারি করতে পারবা না। মানে তুমি যদি সিস্টেমে একবার ডিফাইন করো যে আমার ভেক্টর এইটা, তাহলে তোমার ভেক্টর ওইটাই থেকে যাবে। তুমি চাইলে পরে ইনিশিয়ালাইজ করতে পারো, বাট ধরো যে আমি আগে একটা ভেরিয়েবল রাখছি, যে ভেরিয়েবল এ, বা ইনক্রিমেন্ট করে না, আমরা ইনক্রিমেন্ট করি না এ প্লাস প্লাস অথবা এ মাইনাস মাইনাস, তুমি এই ভেক্টর গুলা এরকম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারবো না, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে হবে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার, অ্যারে নিয়ে স্যার আমরা আগে কাজ করেছি স্যার, ভেক্টরটা এক্স্যাক্টলি মানে কি জিনিস এখানে, বা মানে এটা কিভাবে কাজ করে? অ্যারে যদি আচ্ছা তুমি যদি অ্যারে বুঝো, অ্যারেতে আসলে ভেক্টরও থাকে। তোমার অ্যারে কি হয়, অ্যারেতে তোমার কলাম থাকে, রো থাকে, বাট ভেক্টরে তোমার শুধু একটা রোই থাকে, বাট এটা হলো কনস্ট্যান্ট থাকতে হবে তোমার এমএসবি এলএসবি। ভেক্টরে এখানে কোডিং এক্সাম্পল নাই তো এই জন্য বুঝতেছো না। ইন ফিউচার যখন কোডিং এক্সাম্পল আসবে তখন আরো ইজিলি বুঝতে পারবো। আপাতত যেগুলো ইনস এন্ড আউট বা মনে রাখার বিষয় যেটা, সেটা হলো একটা হলো স্কেলার। 1 বিট যদি হয় স্কেলার, আমরা 1 বিট মোরাল তেমনটা ইউজ করি না। তোমার হলো অনেক, আমরা অ্যারেটাও কোডিং এ যদি অ্যারে আমরা তখনই ইউজ করি যখন বড় বড় ডিজাইন করি, তোমার অ্যাড্রেসের অনেক দরকার হয় তখন। বাট ভেক্টর তোমরা অনেক ইউজ করবা, এই রেজিস্টার 3:0 যে ভেক্টর, এই ভেক্টর তোমরা কোডিং এ আরো ইউজ করবা সামনে ডিকোডার এনকোডারে, তখন তোমার এই ভেক্টরের পুরো যে কাজটা তখন আরো ভালো করে বুঝিয়ে দেব। কারণ কোডিং এক্সাম্পল ছাড়া এটা আসলে বোঝানোটা একটু টাফ এখন। সো অ্যারেতে যদি আসি,
তোমার ভেক্টরটা হলো সিঙ্গেল এলিমেন্ট, যেটা বলতেছিলাম n বিট, 0 to 3 যেটা হলো 4 বিট। অ্যারে যেটা হয় সেটা হলো মাল্টিপল বিট হয়। তুমি এক্সাম্পল যেটা আছে ব্লু কালারের, যেমন ইন্টিজার কাউন্ট 3:0, এটা হলো তোমার কি ভেক্টর। কিন্তু ইন্টিজার কাউন্ট 2:0, 3:0 এটা হলো তোমার অ্যারে। এই অ্যারেটার ব্র্যাকেটে যদি প্রথম যেটা নাম্বার 0 to 2, দ্যাট মিনস 3, তোমার এটার এই অ্যারেটার থাকবে 3টা রো আর হলো 4টা কলাম। 3টা রো 4টা কলাম। আর এইখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো অ্যারে, যেটা অ্যারে আমরা লিখি হলো ভেরিয়েবলের পরে। এখানে যদি তুমি দেখো এটা কিন্তু আমার ভেরিয়েবল কাউন্ট, এই কাউন্টটা আমার ভেরিয়েবল। অ্যারেটা আমি ডিফাইন করছি কি ভেরিয়েবলের পরে, বাট এখানে ভেক্টরে আমি ভেরিয়েবলটাকে ডিফাইন করছি কি আমার ভেরিয়েবলের আগে ভেক্টর। দেন আরেকটা যেটা ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হলো রেজিস্টার 2:0। এই রেজিস্টারটা কি ভ্যালু না, 3 বিট ভ্যালু না। দেন MEM নাম দাও, ধরো যে নর্মাল মেমোরি অথবা যে কোনো একটা অ্যারের ভেরিয়েবল। এটা কি 3:0, এটা হলো 4টা থাকবে রো আর হলো 3টা কলাম। এই 4টা রো আর 3টা কলামের প্রতিটা অ্যাড্রেসে ও 3 বিট করে ডাটা স্টোর করতে পারবে, যে কোনো 3 বিট করে ডাটাও স্টোর করতে পারবে। এই কোডিং স্টাইলটা হলো এইটা। প্রথমে তুমি রেজিস্টার ডিফাইন করবা, দেন তোমার ভেরিয়েবল থাকবে যে অ্যারেটার নাম, দেন তুমি অ্যারে ডিফাইন করবা কত বাই কত অ্যারে। এখানে স্যার আমরা অ্যারেটা চাইলে আমরা বড় ছোট করতে পারবো, বাট 3 বিটটাকে আমরা ছোট বড় করতে পারবো না, রাইট স্যার? 3 বিট পারবা, কারণ তুমি তোমার অ্যারে কি তোমার 32 বিট, 64 বিট। তুমি চাইলে প্রতিটা অ্যাড্রেসে তুমি চাইলে 1 বিটও স্টোর করতে পারো, মোর দ্যান 1 বিটও স্টোর করতে পারো। ডিফাইন করবে তোমার স্পেসিফিকেশন হবে তুমি কত বিট স্টোর করতে চাও। স্যার এখানে স্যার আপনি একটু আগে বলেছিলেন স্যার রেজিস্টারের ক্ষেত্রে স্যার কনস্ট্যান্ট থাকবে আমাদের এমএসবি আর এলএসবি, স্যার এখানে ওই জিনিসটার কোনো ইফেক্ট নেই? আমি যেটা ওইখানে বললাম সেটা হলো তোমার ভেরিয়েবল, কনস্ট্যান্ট আর ভেরিয়েবল কিন্তু আলাদা আলাদা জিনিস। ধরো যে তুমি একটা ভ্যালু বারবার ভ্যারি করতেছো, ওই ভ্যারিটা তুমি করতে পারো না। কিন্তু আমি যখন বললাম এখানে রেজিস্টার 2:0, দ্যাট মিনস 3 বিট, এটা কিন্তু কনস্ট্যান্ট 3 বিট, রাইট? জি স্যার। হ্যাঁ, এটা হলো ডিফাইন্ড কনস্ট্যান্ট, ভেরিয়েবল না। তুমি চাইলে এখানে যখন 3:0 দিবা প্রতিটা অ্যাড্রেস ও 4 বিট স্টোর করবে। দ্যাট মিনস কি ওটা কনস্ট্যান্ট একটা 4 বিট। 4 বিটের তো মানে কি বিটটা তো কনস্ট্যান্ট, নট 5 বিট। আমি যদি এখানে 2 বিট স্টোর করতে চাই আমাকে 2 দিতে হবে, 3 বিট স্টোর করতে চাইলে 3 বিটের মতো করে কোড লিখতে হবে। জি স্যার। এই জন্য এটা হলো ডিফাইন করা আর কি, কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে। আচ্ছা, ভেরিলক মডিউল আর হলো পোর্ট ডিক্লারেশন মডিউল তোমরা জানোই, যেটা হলো একদম বেসিক যে ভেরিলক কোডিং করার। সেটা আমরা কি করি, প্রথমে কি লিখি, মডিউল লিখি, দেন মডিউলটার নাম লিখি, দেন আমরা টার্মিনাল পোর্ট লিস্টগুলো লিখি। এই পোর্ট লিস্টগুলোতে কি থাকে, আমার ইনপুট আউটপুটগুলো ডিফাইন করা থাকে এই টার্মিনাল পোর্ট লিস্টের মধ্যে। সো এই নেম অফ দ্য মডিউল তোমরা কোডিং এর সময় অনেক প্রথমে যেটা ভুল হয়, ধরো যে তোমরা অ্যান্ড গেট করতেছো, তোমরা ডিরেক্টলি লেখো অ্যান্ড, কিন্তু এই অ্যান্ডটা এই জাইলিংস বলো অথবা মডেল সিম বলো অথবা ভেরিলক বলো, এদের হলো বিল্ট ইন ফাংশন। সো যখন তুমি কোনো ল্যাঙ্গুয়েজের বিল্ট ইন ফাংশন ইউজ করো তখন ও এরর দেখাবে তোমাকে। সো যে কোনো কোডিং করার সময় ধরো যে অ্যান্ড 2x1 দাও অথবা অ্যান্ড x1 দাও, এইভাবে নাম দাও যাতে ওই ওদের মডিউল নামের সাথে ম্যাচ না করে। সো এই জায়গায় ম্যাক্সিমাম ভুলটা হয় আর কি, যখন আমরা কম্বিনেশনাল সেলের কোডিং করি। দেন আমাদের কোডিং এ কি করতে হয়, ইনপুট লিখে ইনপুটগুলো লিস্ট করতে হয় যে ইনপুট আমার এগুলা, দেন রেজিস্টার দিয়ে আউটপুট গুলো লিখতে হয় যে আউটপুট আমার এগুলা। দেন আমরা কি লিখি, দেন আমাদের মেইন ফাংশনালিটি আসে, আমি আমার ইনপুট আউটপুট আমি কিভাবে আমার ডিজাইনে ফ্লো করাবো অথবা কিভাবে তারা বিহেভ করবে। ইনপুট আউটপুট, ইনপুটে কি ডাটা যাবে আর আউটপুটে কি আসবে। দেন আমরা এন্ড মডিউল করি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এন্ড মডিউলের পরে কোলন ইউজ করা যাবে না।
ঠিক আছে। আর পোর্ট যেগুলা পোর্ট অলরেডি বলা হয়ে গেছে সেটা হলো ইনপুট আউটপুট, দেন একটা আছে ইন আউট। যে ইন আউট যেটা হলো ইনপুট পিন তো বোঝোই, আউটপুট পোর্ট বোঝোই। ইন আউট পোর্টটা সিম্পলি যদি বলি, ধরো যে একটা ইনভার্টার গেটের আউটপুট তুমি আরেকটা গেটের ইনপুটে অ্যাড করবা, এই মাঝখান থেকে যদি তুমি কোনো টার্মিনাল বের করো, এটাকে তুমি বলতে পারো ইন আউট। একটার জন্য যেটা ইনপুট, আরেকটার জন্য সেটা হলো আউটপুট। অনেক সময় আমরা লজিক ডিজাইনে অথবা সার্কিট ডিজাইনে ভিডিডি আর ভিএসএস গুলোকে ইনপুট আউটপুট হিসেবে ডিফাইন করি, পিন। আচ্ছা, এবার আসি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে ভেরিলগ কোডিং, সেগুলো হলো আমাদের কয়েকটা স্ট্রাকচার আছে ভেরিলগ কোডিং এর, যেগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে আসছে। এটার ফার্স্ট যেটা ছিল সেটা হলো তোমার ভেরিলগ গেট লেভেল মডেলিং। এই ডেসক্রিপশন গুলো তোমাদের ম্যানুয়াল থেকে নেওয়া, ইমেজটাও তোমার ম্যানুয়াল থেকে নেওয়া। সো এই পিপিটি কভার মিন্স তোমার ম্যানুয়ালও মোরলেস কভার হবে। সো পিপিটি কভার হওয়ার পর তোমরা ম্যানুয়ালটা একটু দেখবা, যদি কিছু না বুঝো আমাকে ইমেল করবা যে বুঝতেছি না এই জায়গাটা ম্যানুয়ালের। আচ্ছা, সো গেট লেভেল মডেলিং। সো গেট লেভেল শুনেই বুঝতে পারছো যে গেট, এই আমরা যখন বলতেছি গেট, দ্যাট মিন্স লজিক গেট। তোমার হলো লজিক গেট কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হলো কম্বিনেশনাল লজিক গেট, আর একটা হলো সিকোয়েন্সিয়াল লজিক গেট। সো গেট লেভেল মডেলিং এ আমরা যেটা করি, এই যে লজিক সেলগুলো আছে, এই লজিক সেলগুলোকে আমরা ইনস্ট্যান্সিয়েট করি, দ্যাট মিন্স মডিউল কল করি। মডিউল কল করে এগুলো যে ইন্টারনাল ওয়্যার সার্কিটরি আছে, এই ওয়্যার সার্কিটরি গুলো আমরা ডিফাইন করি কোডিং এ, একটা একটা করে লিখে লিখে করি যে এটা ওয়্যার হবে এটার সাথে। এটাকে বলে হলো গেট লেভেল মডেলিং অথবা হোয়াইট বক্স মডেলিং। সো হোয়াইট বক্স বলা হচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার একটা ডিজাইনে কি কি গেট ইউজ করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে হোয়াইট বক্স মডেলিং। আচ্ছা, এই কোডটা একটু যদি ডিফাইন করি তাহলে একটু ইজিয়ার হবে আরো। এটা একটা ফুল অ্যাডারের কোড। আমরা একটু আগে যেটা দেখলাম, আমাদের কি থাকে, ফার্স্ট মডিউল থাকে, দেন আমার মডিউল নেম, দেন ইনপুট আউটপুট লিস্ট, দেন আমরা কি ইনপুট গুলো ডিফাইন করলাম এবিসি ইন, দেন আমাদের আউটপুট গেল। দেন আমরা কি করব, গেট লেভেল মডেলিং এ আমার টোটাল মডেলিং করার জন্য আমার কয়টা ওয়্যার লাগবে, ওই ওয়্যার গুলো আমরা ডিফাইন করব। যে ওয়্যার, এখানে টোটাল ওয়্যার কয়টা আছে, 4টা, 1 2 3 4টা ওয়্যার ডিফাইন করছে। ওকে, দেন আমরা যদি যাই এক্সোর, দিস ওয়ান এক্সোর, এটার ক্ষেত্রে এক্সোর কি হয়েছে, প্রথমে আমাদের এই গেট লেভেল মডেলিং এর জন্য W1 লিখছি না ফার্স্ট, প্রথমে থাকে আমাদের আউটপুটটা, দেন থাকে আমাদের ইনপুট দুইটা। সো আমরা কি করছি, এ আর বি কে কি এক্সোর করছি, আউটপুটটা আমার কি W1, এই যে এ আর বি এক্সোর আউটপুট কি W1, এটা এইভাবে লিখতে হয় গেট লেভেল মডেলিং এ। দেন আমরা কি করছি, এন্ড করছি। আচ্ছা, এন্ড করছি কোথায়, এখানে এ আর বি আমরা এন্ড করছি, আমাদের আউটপুটটা কি W2, ঠিক আছে। দেন আমরা যাই, আরেকটা এন্ড আছে আমাদের W3 আউটপুট, এইটা আমাদের W3 আউটপুট, এখানে W3 এন্ড করছি। আমাদের ইনপুট দুইটা কি, একটা হলো এই যে W1 আসছে এখান থেকে ইনপুট, আরেকটা কি ইনপুট আসছে কি CN। সো আমাদের আউটপুটটা আগে লিখতে হয়, দেন হলো ইনপুটটা। সো এইভাবে আমরা গেট লেভেল নেট লিস্টিং বা মডেলিংটা করি। বাট বুঝতে পারতেছো, এতটুকু সার্কিটরি করার জন্য যদি এতগুলো লাইন লিখতে হয়, এটা তো জাস্ট 5টা লজিক সেল। আমাদের একটা চিপে কি থাকে, বিলিয়ন অফ লজিক সেল থাকে। তাহলে আমার কি পসিবল এইভাবে কোড করার? আমি একটা একটা ওয়্যার করব, আর কোনো ইঞ্জিন, হ্যাঁ বলো, কোনো ইঞ্জিনের পক্ষেই পসিবল না যে এত বড় একটা ডিজাইন। ইনফ্যাক্ট 20টা থেকে 25টা ট্রানজিস্টর দিলেই বা লজিক সেল দিলেই ওই ইঞ্জিনিয়ারকে অন্য জায়গায় পাঠাতে হবে আর কি। বুঝতে পারছো? এখন বলো যে গেট লেভেল মডেলিংটা কি বেটার ফর মডেলিং, নাকি আমাদের অন্য অ্যাপ্রোচ খুঁজতে হবে? আর অবশ্যই স্যার অন্য অ্যাপ্রোচ খুঁজতে হবে। অন্য অ্যাপ্রোচ। আচ্ছা, সো ভেন্ডর বলো অথবা যারা এই যে ডেভেলপ করে, ওরা কনস্ট্যান্টলি চায় আমরা যেন খুব সহজ হইতে আমরা যা চাই সেটা ডিফাইন ও ডিজাইন করতে পারি। সো যখন গেট লেভেল মডেলিংটা দেখা গেল যে হচ্ছে না,
আমার সময় বেশি লাগতেছে, ডিবাগিং করতে পারতেছি না, লেবার বেশি লাগতেছে। সো নেক্সট আমাদের কি আসলো, দেন ডাটা ফ্লো মডেলিং আসলো। সো ডাটা ফ্লো মডেলিং ডিপেন্ড করে তোমার হলো ডিজাইনের উপর। সো একটা ডাটা ফ্লো মডেলিং যেমন বেস্ট ইমপ্লিমেন্ট, ধরো যে এনকোডার ডিকোডার, এগুলো যেহেতু বিট নিয়ে কাজ করে, ডিজিটাল সিস্টেমই বিট নিয়ে কাজ করা, বাট এখানে ধরো যে এনকোডার ডিকোডার 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট। সো এই ডাটা ফ্লো মডেলিং এ আমরা ডিফাইন করে দেব যে আমার কিভাবে ডাটাটা ফ্লো হবে। যেমন 2 to 4 ডিকোডারে এখানে দেওয়া আছে, যেমন 0, যেমন অ্যাসাইন আউটপুট 0, যেমন নট এ অ্যান্ড নট বি। এটা নট এ নট বি বোঝাতে যখন তোমার হলো এ অ্যান্ড বি ইনপুটের ভ্যালু 0 0, তখন আমার যে আউটপুটে যেন আউটপুট 0 পজিশনে, এখানে দেখো আছে হলো 0, আউটপুট 0 পজিশনে ডাটা যেন হাই হয়, দেন 1, দেন 2, দেন 3, এভাবে ডিফাইন করা। এখন এখানে কি আমার স্ট্যান্ডার্ড সেল ইউজ করা দরকার হইলো? এখানে কি আমার স্ট্যান্ডার্ড সেল আছে? একজন কথা হলো তাহলে হবে। আচ্ছা, এখানে আমার স্ট্যান্ডার্ড সেল নাই, তাহলে তোমার ধরো যে যদি বেসিক চিন্তা করো, এটা একটা কোড, ডাটা ফ্লো মডেলিং এর কোড, এইখান থেকে আমি তাহলে কিভাবে শেষ পর্যন্ত লেআউট পাবো? শুধুমাত্র এই কোডটা দিয়ে। ব্যাপারটা একটু ডিফারেন্ট না? যে এখানে আমার কোনো লজিক্যাল সেল নাই, অথবা ধরো যে এটা তো আমি সিমুলেট করতে পারবো যে আমার এই ডিকোডার 2 to 4 ডিকোডার কাজ করতেছে কিনা, তাই না? সিমুলেট করলাম, দেন আমাদের কি হবে, আমরা ওই যে বললাম না গেট লেভেল নেট লিস্ট করতে হয়, এই কোডটা থেকে আমরা যখন গেট লেভেল নেট লিস্ট করব, তখন ও এই কোডটাকে ইলাবোরেট করবে, তখন ও দেখবে যে আমার কি আছে, ডিকোডার ফাংশন আছে, আচ্ছা এটা এইভাবে কাজ করে। তখন এই যে ডিকোডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে লজিক সেল দরকার হয়, ও ওই সব লজিক সেলকে কল করবে যে আমার এই ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য আমার এই লজিক সেল লাগবে। তোমার জানার দরকার নাই, তুমি শুধু ওকে বলছো যে আমার যখন ইনপুট 0 0, আমার আউটপুট আসতে হবে এফ, আউটপুট 0 অ্যাড্রেসে আমার আউটপুট আসবে হাই। তুমি শুধু ওকে এতটুকু বলছো, কিন্তু এতটুকু ইমপ্লিমেন্ট করার জন্য যে লজিক সেল লাগবে ও খুঁজে নিয়ে আসবে যে আমার এই ইমপ্লিমেন্ট করার জন্য এই ফাংশন আমার এই লজিক সেল লাগবে। ও কি লজিক সেল দিয়ে ইমপ্লিমেন্ট করবে ওইটা দেখার তোমার দরকার নাই, তুমি শুধু দেখবা ইনপুট আউটপুট। তাহলে কাজটা অনেক ইজিয়ার হয়ে গেল না? জি স্যার। জি স্যার। সো আমরা মোটামুটি গেট লেভেল থেকে বের হয়ে ডাটা ফ্লো মডেলিং এ চলে আসলাম। দেন আমাদের নেক্সট যে আপার কেস হাই লেভেল অফ এক্সট্রাকশন যেটা আমরা ইউজ করি টু ডেট, সেটা হলো বিহেভিয়ারাল মডেলিং। বিহেভিয়ারাল মডেলিং তোমার হলো হাই লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, যেটা বলবো যে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি শুধু কোড করবা। তুমি শুধু কোড করবা, লজিক সেল কোথা থেকে আসবে, অ্যাবস্ট্রাকশনও কিভাবে করবে, কোন টেকনোলজিতে কাজ করবে, তোমার এসব নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তুমি জাস্ট কাজ কর, লজিক লেভেল আরটিএল লিখবা, ভেরিফিকেশন করবা, পিএনআর ইঞ্জিনিয়ারকে দিয়ে দিলে তোমার কোড। দেন পিএনআর ইঞ্জিনিয়ার আরটিএল থেকে গেট লেভেল নেট লিস্ট ডিজাইন করবে, দেন গেট লেভেল নেট লিস্ট থেকে তোমার পুরো সিস্টেমের যে স্ট্যান্ডার্ড সেল লজিক সেল দরকার হয়, টুলের কাজ হলো স্ট্যান্ডার্ড সেল লজিক সেল নিয়ে আসা এবং রাউট করা। সো এই বিহেভিয়ারাল মডেলিং এ তোমার শুধু জানতে হবে যে আমার সিস্টেম কিভাবে বিহেভ করবে আর তোমার ওই বিহেভিয়ারটা তোমার ওই কোডিং এ ইমপ্লিমেন্ট করা। সো আমরা যদি একটু ডেসক্রিপশনে যাই এটার, all that a designer needs is the algorithm of the design which is the basic information for any design. So তোমার শুধু একটা ফ্লো লাগবে, কোন একটা সিস্টেমের ফ্লো লাগবে। যদি ধরো যে ইয়েস নো এর ক্ষেত্রে ফ্লো যদি কি ধরো যে কোন একটা কেস, ইফ কেস ইয়েস দেন ডু দিস ওয়ান, ইফ নট দেন মুভ ব্যাক টু আদার কেসেস। সো তুমি শুধু এতটুকুই বলবা, বাকি কাজ হলো বিহেভিয়ারাল মডেলিং এর ডিফাইন করা কোডিং এ। সো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের চিন্তা নাই, তুমি শুধু ওই যেটা বললাম কোডিং এই করে যাবা। হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন
অ্যাপ্লিকেশনের কাজ হলো টুলসের। দেন অলদো দ্য ডেভেলপমেন্ট রেট ইন দিস অ্যাবস্ট্রাকশন লেভেল ইজ হাই, দ্যাট মিনস ওয়ার্ল্ডওয়াইড বিহেভিয়ারাল মডেলিং ইউজ করা হচ্ছে, সাম ড্রব্যাক আছে, যেটা হলো ডিলে মডেলিং। এই যে ডিলে মডেলিং, কিছু ইঞ্জিনিয়ারের কাজই হলো এই ডিলে মডেলিং করা। যেমন যেটা একটা বললাম পার্ট, এসটিএ, স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস। এই এসটিএ করার জন্যই ইঞ্জিনিয়ার থাকে, ওর কাজ হলো শুধু এই যে কোডিং করা হলো, এই কোডিং এর তোমার ডিলে মেনটেন করা। যেমন ধরো যে কোনো একটা নেটের ডিলে লাগবে আমার বেশি, বাফার ইনসার্ট করলাম, তাহলে কি ডিলে বাড়লো, আবার খুব বাফার ইনসার্ট করলেও হবে না। সো এইভাবে ডিলে অ্যাড করে করে স্পেয়ার সেল নামে একটা জিনিস আছে, দেন ধরো ইনভার্টার বা অন্যান্য সেল। সো থাউজেন্ড না, হান্ড্রেডস অফ টেকনিক আছে তোমার এই যে ডিলে মডেলিং করার জন্য। সো ইঞ্জিনিয়ারদের কাজই হলো ডিলে মডেলিং করা। দেন আমরা আসি ব্লকিং আর নন ব্লকিং অ্যাসাইনমেন্ট, এইটা আমরা আসবো পরে আছে নেক্সট ল্যাব ম্যানুয়ালে। দেন অলওয়েজ কিওয়ার্ড আমরা ইউজ করবো বিহেভিয়ারাল মডেলিং এ। separate activity flow, each always block represent a separate activity flow. So একটা বলতেছিলাম একদম শুরুতে যে তোমার হলো প্যারালাল প্রসেসিং, এই যে অলওয়েজ ব্লক, এই অলওয়েজ ব্লক হেল্প করে তোমার হলো সেপারেট অ্যাক্টিভিটি অ্যাসাইন করতে। সো যখন তোমার প্যারালালি কাজ করবে যে কোনো সিস্টেম, তখন তোমার পারফরমেন্স এমনিতেই ইনক্রিজ হবে। Then different always will present the concurrent activity flows, মানে concurrent means একই different process same time এ চলা। Inherent concurrent representation of hardware model. So hardware inherent যেটা হার্ডওয়্যার মডেলিং এর আর এই যে বিহেভিয়ারাল মডেলিং এর দুইটার মধ্যে ম্যাচ, যেটা কনকারেন্ট। সো যখন হার্ডওয়্যার আর সফটওয়্যার ম্যাচ করে, সো নাথিং ক্যান স্টপ দেম টু পারফর্ম বেটার। সো তোমরা জানোই যে এক এক হার্ডওয়্যারে কিন্তু এক এক সফটওয়্যার ইউজ করে, সব হার্ডওয়্যারে সব যেমন তোমার ইন্টেল, যদিও যায় বলে হ্যাকিংটশ বলে আর কি। সো ইন্টেল বেসড পিসিতে তো তোমরা ম্যাক ওএস চালাইতে পারো না নর্মালি, বাট চালানো যায় হ্যাকিং অর প্যাচিং, হ্যাকিংটশ বলে ওনারা। সো হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটির ডিপেন্ড অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। সো যেমন লিনাক্স সিস্টেম, যেটা অনেক লোয়ার স্পেসিফিকেশন হার্ডওয়্যারেও লিনাক্স সিস্টেম ইজিলি স্মুথলি চলে, কারণ কি অপটিমাইজড প্লাস মাইক্রো ডিফারেন্ট কোডিং স্টাইলস। সো নট ভন নিউম্যান যে আর্কিটেকচার, ভন নিউম্যান হলো পিসি আর্কিটেকচার, বাট তোমার উইন্ডোজ ওএস এর যে কোডিং স্টাইল, লিনাক্স ডিফারেন্ট, রাইট? ফাইল সিস্টেম বলো, আদার সিস্টেম বলো। সো আই থিঙ্ক এটা শেষ মোর অর লেস। আচ্ছা আমরা শেষ করব, হ্যাঁ জাস্ট মাগরিবের আগেই শেষ করব মোর অর লেস। এই পিপিটিটা আপডেট হবে, এই পিপিটিটা আমি তোমাদের ড্রাইভে ওখানে দিয়ে দিব আজকে ভেরিলগ ফোল্ডার দিয়ে। সো এই পিপিটিটা দেখো, ল্যাব ম্যানুয়াল দেখো। আজকে ভাবছিলাম তোমাদের আমি একটা প্রোগ্রামিং দেখাবো টুলসে, কিন্তু ওইটা যেহেতু হচ্ছে না, অলরেডি টাইম চলে গেছে অনেক। সো নেক্সট ডেতে আমরা যেটা করব সেটা হলো, ফার্স্ট হলো তোমাদের কোয়েশ্চেন গুলা মেইল করবা, 7 days আছে, যেটা বুঝো নাই সেটা মেইল করবা। আর একটা যেটা আছে কিছু, যেমন অলওয়েজ সিনট্যাক্স, প্রসিডিউরাল ব্লক, নন প্রসিডিউরাল ব্লক, এগুলো নিয়ে কথা বলবো ধীরে ধীরে। অথবা এগুলো যেহেতু লাগতেছে না, হয়তো বা নেক্সট ডেতে ফার্স্টে কোডিং এ চলে যাব। তোমাদের নেক্সট উইকের কাজ হলো, সেটা হলো পিপিটিটা দেখা, ম্যানুয়ালটা দেখা, টপিকস গুলা, যেটা বুঝবো না সেটা মেইল করা। আর এখানে 2 to 1 মার্কসের একদম ডিটেইলস দেয়া আছে স্টেপ বাই স্টেপ। এটা সফটওয়্যার ইনস্টল করছো, সফটওয়্যারে এটা হলো সিমুলেট করবা, সিমুলেট করে গ্রাফগুলা তোমরা সবাই ওইখানে নিজের নামে, তোমাদের এক্সেস আছে, সবাই নিজের নামে নিজের আইডি দিয়ে একটা করে খুলবা, ফোল্ডার খুলে এইটার যে সিমুলেশন গ্রাফ কোড, ওইটা একটা ডক ফাইলে অথবা পিপিটিতে, যেটা প্রিফার করো, ওইখানে দিয়ে দেবা। যদি এটাতে ঝামেলা হয় তাহলে আমাকে ইমেল করবো যে পারতেছি না অথবা কোডিং এর কোথাও ঝামেলা হচ্ছে। এখানে প্রতিটা স্টেপ সুন্দর করে ডিসক্রাইব করা আছে,
বুঝতে পারছো? আর হলো তোমাদের শিহাব স্যার হলো উনি তো বললোই তোমাদেরকে নেক্সট উইকে হলো ওই গুগল ক্লাসরুম আমি যেটা ক্রিয়েট করছি কোনো ঝামেলা আছে হয়তো বা হোয়াট এভার গুগল ক্লাসরুম ক্রিয়েট করবেন উনি। দেন তোমাদের হলো যে জুমের জন্য সিস্টেম করে দিবে লিংক অথবা অন্য কিছু হোয়াট এভার দিয়ে দিবেন উনি। আর হলো মেবি নেক্সট উইক নট দিস ল্যাব নেক্সট উইকে যখন আমরা আরো কোডিং করব তারপরে শিহাব স্যার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবেন উনি ভেরিলগের উপরে। তোমাদের আমি মনে হয় মার্কিং গুলো মেবি বলি নাই রাইট? আমি জাস্ট শর্টলি বলে দিই। হ্যাঁ এখানে তোমাদের মার্কিং আছে হ্যাঁ হ্যাঁ পুরোটাই দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আচ্ছা ওকে তোমাদের হলো অ্যাটেন্ডেন্সে 10 অ্যাসাইনমেন্ট থাকবে 2টা 15 ল্যাব ফাইনাল 1 যেটা হলো কোডিং এর উপরে ল্যাব ফাইনাল 2 যেটা হবে প্লেস এন্ড রাউট যেটা হলো 30 আর হলো ফাইনাল প্রজেক্ট হলো 25। তোমাদের হয়তোবা একটা ভাইবা নিতে পারি যদি তোমাদের কোনো একটা কিছুতে ঝামেলা করো তাহলে ওই যে ভাইবাই মেবি 10 কোথাও থেকে মার্ক কমাই আমি একটা ভাইবা নিব তাহলে তোমাদের। বুঝতে পারছো? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট আর ফাইনাল প্রজেক্ট কি ইন্ডিভিজুয়াল? অবশ্যই স্যার সফটওয়্যার রিলেটেড একটা কোশ্চেন স্যার। আমি স্যার পুরোটা ইনস্টল করেছি স্যার। এখানে আপনার 9 নাম্বার পেজে পরের ইয়েটা হচ্ছে এরকম নাও রান মডেল সিম রাইট ইউর কোড এন্ড টু কম্পাইল রাইট ক্লিক অন .v ফাইল এন্ড গো টু দ্য প্রপার্টিজ এন্ড সিলেক্ট ভি অপশন। স্যার এটা তো হচ্ছে স্যার ওই যে 1টাকে স্যার জাস্ট 0 করার ব্যাপারটা স্যার। স্যার এটাই তো স্যার আর তো কিছু এখানে অ্যাকচুয়ালি স্যার মিন করেনি তাই না স্যার? না আর কিছু লাগবে না ওখানে। স্যার এইটা অ্যাকচুয়ালি ভি অফ ফ্লো 1 to 0 না করলেও কাজ করে ওটা পরে দেখছি আমরা। তুমি একবার ভি অফ ফ্লো 1 to 0 না করে ট্রাই করে দেখতে পারো ওই যে 2 to 1 ম্যাক্স এর কোডটা। স্যার অ্যাকচুয়ালি জি স্যার বলো স্যার অ্যাকচুয়ালি এই পর্যন্ত স্যার করা হয়ে গিয়েছে স্যার। এর পরের যে ইয়েটা স্যার ইমেজটা দিয়েছে স্যার এই ইমেজটা অ্যাকচুয়ালি আমার মানে করা হয়নি স্যার। ওইখানে স্যার যে ফর সিমুলেশন গো টু লাইব্রেরি ট্যাব এন্ড সিলেক্ট ডিজাইন ক্লিক অন স্যার এইখান থেকে স্যার একটু বাকি আছে স্যার। স্যার এর আগ পর্যন্ত স্যার ম্যানুয়ালের কথা বলতেছো? না স্যার স্যার আমাদের মডেল সিম ইনস্টলেশন ইনস্ট্রাকশন স্যার। আচ্ছা ইনস্ট্রাকশন স্যার বেসিক্যালি জানতে চাচ্ছিলাম স্যার 1 থেকে 0 করা পর্যন্তই তো স্যার আমার ইনস্টলেশন প্রসিডিউরটা স্যার এখানেই তো শেষ। আর তো স্যার কোনো স্টেপ তাহলে মেবি বাকি থাকে না? না তোমার কোডিং এর সময় মেবি ওই যে অপটিমাইজেশন নামে না আর কিছু নাই ওই 1 to 0 থেকেই। এখানে আরো এক্সট্রা কিছু পেজ আছে রাইট? হ্যাঁ এখানে তোমার এগুলা অ্যাড করার কারণ ওই যে নিচে দেখো একটা কোডিং এর ওখানে লেখা আছে ভেরিলগ যখন কম্পাইল করবা ভেরিলগ এন্ড সিস্টেম ভেরিলগ ইউজ ভি অফ ফ্লো ডেট অ্যারো দিয়ে দেওয়া আছে। সো এই ইউজ ভি অফ ফ্লো যদি এখানে হাই করে দাও তাহলে ওটা হলো 0 to 1। আচ্ছা যাই হোক তুমি ট্রাই করে দেখো ওটা 0 to 1 না করেই কাজ করার কথা কারণ পরে আমরা দেখলাম যে ওই 0 to 1 না করলেও কাজ করে। আর যেটা হলো যদি কেউ ইনস্টল না করতে পারো অথবা আই থিঙ্ক সবাই পারছো ওই তাহলে স্টুডেন্ট ভার্সন নামাই নিও মোর অর লেস সেম। তো আমরা ভেরিলগটা তোমাদের ওই পিসির সফটওয়্যার দিয়ে শেষ করব ইউনিভার্সিটি যাওয়ার আগ পর্যন্ত। ইউনিভার্সিটিতে যদিও যাই ওখানে ভেরিলগ করব না, ইউনিভার্সিটিতে গেলে আমরা প্লেস এন্ড রাউট করব। ওকে স্যার। আচ্ছা এখন অনেক কিছুই দেখলা আগেও দেখছো অনেকে। তোমরা যদি কিছু না বুঝো অবশ্যই ইমেল করবা ওই সিসিতে রেখো শিহাব স্যারকে তোমাদের। আমরা হলো সাথেই অথবা যখন সময় পাই আমরা হলো আমি একটু বিজি থেকে আসলে আমি পার্ট টাইম জব করি এটা। তো আমি হলো আইদার স্যাটারডে অর সানডে হলো ইমেল ব্যাক করবো। সো তোমরা যদি পারো কোনো ইস্যুস তোমরা বিফোর ফ্রাইডে মেইল করো। আর তোমরা কি কিছু বলবা এনিওয়ান?
নো স্যার। ওকে, আর শিহাব স্যার আছেন আপনি? জি। এনিথিং? না, আমি তোদের বলেছি আসলে গুগল ক্লাসরুম ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছি, সো হোপফুলি। আচ্ছা, তাহলে অলরেডি মাগরিবের নামাজ চলে যাচ্ছে সময়। সো ভালো থেকো সবাই, আর একটু মনোযোগ দাও এটাতে। বুঝতে পারতেছো, ভিএলএসআই পছন্দ করেই এখানে আসছো, না হলে কেউ ভিএলএসআই নর্মালি নেয় না আমাদের ওখানে, জানি। আস্তে আস্তে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, আগে বললাম এটা। সো তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আল্লাহ হাফেজ সবাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।